সৈনী ইজ অলমোস্ট ইনটু টিয়ার্স যে আই এম সরি আই নো যে আমি তোমার পেনটাকে আবার রিলিভ করাচ্ছি। হ্যাঁ, তুমি জানো তো কি বললাম আমি দুপুরবেলা তোমাকে? তো তখন বলছে যে আমি কি বললেন? আমি না বুঝতে পারছি না কি। তখন বললাম না হার্টবিট পাওয়া যায়, তোমার বাচ্চা তো নেই, মরে গেছে। বাড়িতে লোকে কথা শোনায়, পরিবারের লোকে কথা শোনায়, কিন্তু আমারটা যেটা হয়ে যায় তো মানে সেটা মানে আমার কাজের জন্যই হোক কি না কাজের জন্যই হোক, দুনিয়া শুদ্ধ সবাই তখন আমার কথা তো শুনেইনি, শুনতে চায়ও নি। ওই দৃশ্য দেখা যায় না। হসপিটালের কোনো চাদর ছিল না, আমার হসপিটাল ব্যাগ থেকে নাইটিগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই রক্ত ইয়ে করা হয়েছে। আমার বোন মানে বন্ধু পূজা, ও আবার বেরিয়েছে চাদর কিনতে, মানে হসপিটাল থেকে আর চাদরও দিতে পারছে না, এত ব্লাড লস হয়েছে। জগন্নাথ দেবের আশীর্বাদে ও হয়েছে, ওর আশীর্বাদে আমার গর্ভের দান হয়েছে। তো আমি সেই জন্য আমার গর্ভ ওনাকে উৎসর্গ করে আমি ওটা এঁকেছি। এর মানে আমার ওনাকে ছোট করা না। আমি চাবি রিংয়ে আঁকিনি, শার্টের ওপরেও এঁকে ব্যবসাও করিনি, কিচ্ছু করিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম হচ্ছে রিয়েলিশা ডায়েরিজ। আর ওর একটা সেগমেন্ট আনরিহার্সডে আমরা আবার চলে এসেছি, র আনফিল্টার্ড অ্যান্ড অনেক রকম কথা বলার জন্য, যেটা মানুষের ভেতরে আছে, সেটা অনেক কিছু অ্যাজিউম করা হচ্ছে, অনেক রকম ট্রোল কমেন্ট করা হচ্ছে, আর ম্যাক্সিমাম নেগেটিভই বলা হচ্ছে। তো আমরা আজকে যেখানে চলে এসেছি, ডেফিনেটলি তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা নিজের সেটে নেই, একটা অন্য জায়গায় এসেছি। অ্যান্ড ডেফিনেটলি আমাদের গেস্ট এখনো পুরোপুরি ওইভাবে হয়ে উঠতে পারেনি যে ট্রাভেল করুক। অ্যান্ড শি ইজ জেনারেলি ভেরি ক্লোজ টু মাই হার্ট, সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আসি, কথা বলি। আর ডেফিনেটলি আমাদের চ্যানেলে আগেও দেখেছো, আর আমরা যখনও কথা বলি ইটস লাইক হয়তো ক্যামেরায় বলছি বাট পুরো মনের কথাই বলে ফেলি। তো অবভিয়াসলি ওর ব্যাপারে পুরোটা জেনে নেব, ওর মুখে শুনে নেব। সো ওয়েলকাম সোহিনী। হ্যাঁ, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? বলো। ভালো আছি। ওই বলতে হয় ভালো, বলতে হয় ভালো আছি, বাট না, ডেফিনেটলি আমরা এটা তো শুনতে আসেনি, আর বেসিক্যালি শোনাতেও আসেনি। সো সব থেকে আগে তুমি জেনুইনলি বলো যে তুমি কেমন আছো। খুব চেষ্টা করছি ভালো থাকার। মানে এমন দিন যায় না যে যেদিনকে শোয়ার আগে, ঘুমানোর আগে, এখন তো তাও ঘুমোতে পারি, যে এক ফোঁটা হলেও চোখ থেকে জল পড়ে না। ওইটাকে বাদ রেখে, একদম ওসব কথা বাদ রেখে ভালো হওয়ার চেষ্টা করছি। এখন অব্দি ট্রিটমেন্ট চলছে, কালকেও আবার ডাক্তার ভিজিট রয়েছে, দেখাবো। এই শরীরটা সেরে গেলে না অনেকটা সুস্থ হয়ে যাবে, যার জন্য মানসিকভাবে অনেকটা ভেঙে থাকি যে শরীরটা সারছে না, এখনো রিকভার করতে পারছি না। সবাইকে দেখছি একটা আনন্দের জগতেই রয়েছে, সবসময় রয়েছে। লাইফে থাকা মানে আনন্দে থাকা, লাইভলি রয়েছে। আর আমি এতটাই প্রাণবন্ত ছিলাম, সেই জায়গায় প্রাণটাই খুঁজে পাচ্ছি না, তার বন্ত কি অবস্থা। ওই জন্য একটু তো খারাপ আছি, ভালো হওয়ার চেষ্টা মানে পুরো ধ্বংস হয়ে গেছিলাম। তো এখান থেকে আবার একটু একটু করে গড়েছি, একটু গড়া নিজেকে। অনির্বাণ কেমন আছে? এইটা আর কি আমি বলবো বলো তো, ভীষণ শক্ত হয়ে গেছে এখন। জানি না এই যুদ্ধে যারা যারা যে সমস্ত মেয়েরা গেছে বা যে কোনো দুর্ঘটনাই যারা ফেস করেছে, তার একদম কাছের মানুষ হিসেবে তার স্বামী যদি তার সাথে না থাকে তাহলে খুব দুরূহ হয়ে যায়। আমার কাছে অনির্বাণ পুরো আমার বাবা মার পুরো সমর্থক অনির্বাণ। আর ও যখন শুয়ে থাকে আমি ওর দিকে তাকিয়ে থাকি, দেখি, ভাবি যে বাবা কত কিছু সহ্য করছে। মানে আমি তো তাও ঘরের মধ্যে, ওকে তো প্রথম দিন থেকেই বাইরের দুনিয়ার সাথে লড়াই করতে হয়েছে। ট্রেনে, বাসে সবাই ওকে দেখেছে, ডেকে কথা বলেছে, এই নিয়ে বলেছে ও বাজারে গেছে, ওষুধ কিনেছে, ডাক্তারের কাছে গেছে। আমি তো যাইনি, সেগুলো ফেস করিনি, সেগুলো সব ও ফেস করেছে। তো ও প্রচন্ড, আমি ওকে কোনোদিনও ভাবিনি ও এতটা স্ট্রং হয়ে যাবে, মানে ও হয়ে গেছে। তো আছে, ও রোজই আমায় রোজ বলে পজিটিভ থাকো, পজিটিভ থাকো, পজিটিভ থাকো। আমি বলি যে কোথা দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারি না, যে কোথা দিয়ে শুরু করবো। ইনফ্যাক্ট আমারও যখন কথা হয়েছিল তখন ইনস্টাগ্রামে সেটাই বললো যে আমি অনির্বাণ অ্যান্ড শি ইজ রিকভারিং। আই এলাম কি ঠিক আছে, কোনো প্রেশার নেই, যখন বেটার ফিল হয় সৈনিকে জাস্ট একটা মেসেজ দিও যে আমি জিজ্ঞেস করেছিলাম, তখনই বুঝতে পেরেছি। আমার কাছে কোনো ফোন ছিল না, ইভেন ও সবই ও হ্যান্ডেল করতো। মানে হ্যান্ডেল মানে কি, আমার ফোনে ফোন আসছে লাগাতার ফোন, আমি তখন আমার সবাই জেনারেল বেডে দিয়েছে। আর
ওকে আমি পাচ্ছি না, হয় না তখন খালি আমাকে আয়ারা বলেছে যে তুই তাড়াতাড়ি সেরে ওঠ, হাঁট হাঁট। আমায় যে যখন বলেছে 3 দিন সময় দিয়েছিল আমায়, বাঁচবো কি বাঁচবো না, তার মাঝে দ্বিতীয় দিনের দিন আমি হাঁটছি, যে আমি বললাম আমি এইচডিউ থেকে বেরোবো, কারণ আমি দেখছি যখনই এই কাছে দরজা খুলছে অনির্বাণ ওখানে ওই একটা জামা পরে 3 দিন ধরে দাঁড়িয়ে আছে, আর তুই তাড়াতাড়ি দাঁড়াতে পারলে তাহলে বরের কাছে যেতে পারবি। তো আমি, আরে আমাকে ঠিক হতেই হবে, আমাকে ওর কাছে যেতে হবে, মানে আমার কাছে তখন এরকম হয়ে গেছিল। তো ওরাও খুব অবাক হয়ে গেছিল যে আমি এত ফার্স্ট রিকভারি করেছিলাম। তো বেরিয়ে যখন জেনারেলি এলাম, ওকেই পাচ্ছি না, ও সমানে ফোন করে যাচ্ছে, ও দেখছি ও উত্তেজিত হয়ে যাচ্ছে, ফোনে কথা বলছে, আবার সাইডে চলে যাচ্ছে, ওকে হাজারজন হাজার কথা বলছে, এবার ও আমার কাছে কাউকে আসতে দিচ্ছে না। সেই সময় খুব কয়েকজন কম মানুষই আমার সাথে দেখা করার অবস্থায় ছিল। তো যারা তারা এসছে কথা বলছে, কিন্তু আমি মাথায় আমার কাজ করছিল, হয়তো আমি পাগল হয়ে গেছিলাম, মানে হয় না সে না ওগুলো কাজ করে না। তো আমি পজিটিভ ছিলাম যে না ঠিক আছে কোনো অসুবিধা নেই, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। বাড়ি যখন এলাম তারপরে দেখছি যে একের পর এক হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, ওইটাতে আমি মানে শকড হয়ে গেছিল, মানে ওটা খুব আঘাত লেগেছিল, ওই আঘাতে না আমার শরীর মন সবটা ভেঙে গেছিল, আমি পারছিলাম না ওটাকে নিতে, ওটা অনির্বাণ নিয়েছিল। মানে আমি মাকে বোঝাতে পারছি না, বাবাকে বোঝাতে পারছি না, মানে বাবা তো বুঝতেও পারছে না যে আসলে ঠিক কতখানি মানে হয়েছে জিনিসটা, কারণ ফেসবুক ইনস্টাগ্রামে তো আর বাবা অতটা অ্যাক্টিভ না। বাবা বাজারে গেছে, বাবা বাজারে যাওয়াতে বাবাকে সবাই জিজ্ঞেস করায়, বাবা বলছে এইটা কি এমন হলো, এত বড় হয়ে গেল, মানে বাবাও বুঝতে পারছে না। কিন্তু ওই ওই সময়টা খুব ডিফিকাল্ট ছিল অনির্বাণের জন্য, প্রচন্ড, মানে ও আমাকে সামলাবে না ডাক্তারের কাছে আমি নিয়েছে, কারণ আমাকে যখন ছেড়ে দিয়েছে আমি কোন ডাক্তারের আন্ডারে আছি নিজেও জানি না, কোনো ডাক্তার দেখেনি তখন আমাকে, বা তার ছেড়ে দেওয়ার পরে এই যারা হিতাকাঙ্ক্ষী তারা ফোন করে করে হয়তো বলেছে তোমাদের কোনো হেল্প লাগলে বলবে, কেউ হয়তো নার্স, কেউ আয়া, কেউ মেট্রন, বা এরকম কেউ হয়তো ডাক্তারও, ঠিক আছে, কিন্তু আমি তখন চিনি না ঠিক করে। তাদেরকে অনির্বাণ ফোন করে করে হেল্প নিত, আচ্ছা এই রাত্রিবেলা সৈনির এখানে ব্যথা করা শুরু হলো কি করব, এই যে সৈনির এখানে কষ্ট হচ্ছে কি করব, কারণ কোনো ডাক্তার আমায় দেখছিল না সেই সময়, মানে আমার কেস নেবে না বলে। এরকম একটা হয়ে গেছে, সবাই ভয় পায়। আমরা ওখানেই যাচ্ছি অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই জানি অ্যান্ড যারা দেখছে ওরাও জানে যে সোহিনীর লাইফটা কিন্তু পুরো একটা ওপেন বুক ইন সোশ্যাল মিডিয়া, অ্যান্ড সোহিনী ওটা মানে অব্দি সাজাতে আমার একটা ডাইরেক্ট মানে ওর ম্যারেজ থেকে নিয়ে ওর একটা মন্দির বাড়িতে এসছে, ওইটাও প্যাকিংটা খোলাটাকে নিয়ে ওটাকে সুন্দর করে সাজিয়ে ওর নিচে আলপনা করা থেকে নিয়ে একটা কিচেনে ছোট ছোট জিনিস সাজানো। আমি মানে একটা মেয়ে হয়ে, যেহেতু মেয়েদের মধ্যে একটা হোমলি ব্যাপারটা সবার থাকে, তো ওর ওই ছোট ছোট সাজানো জিনিসগুলো খুব রিলেট করে যে একদিন অনেকই মেয়েরা হয়তো ভাবে যে একদিন আমার হবে, ছোট্টই হোক না কেন, কিন্তু আমিও সোহিনীর মতো ওইভাবে একটু একটু করে জমিয়ে জমিয়ে সাজাবো। আর সোহিনী ওটা খুব সুন্দর করে নিজের লাইফটা শেয়ার করেছে। তো ওইটার জন্যে অবভিয়াসলি আমি শুরু থেকে একটু জানতে চাই, সোহিনী ইজ অলমোস্ট ইনটু টিয়ার্স, যে আই এম সরি, আই নো যে আমি তোমার পেনটাকে আবার রিলিভ করাচ্ছি, হ্যাঁ, বাট একটু শুরু দিয়ে বলো করবো, মানে কোন ঘটনার কথা। এই ঘটনাই যে তুমি যে লাস্ট যখন হসপিটালে যাও, তার আগে যতক্ষণ তুমি জানো যে সবকিছু পজিটিভ আছে, অ্যান্ড তারপর কি হয়, ইনফ্যাক্ট তার আগে পর্যন্ত তো আমরা জানি, বাট তারপর যেটা আছে আমি কমপ্লিটলি তোমার মুখ থেকে এক্স্যাক্টলি শুনতে চাই। যেটা ঘটনা ঘটে, আমি লাস্ট আমার ইউএসজি হয় শনিবার দিনকে, আর এই ঘটনাটা ঘটে তার পরের শুক্রবার, মানে মাঝখানের এই কয়েকটা দিন যায়। তো ইউএসজি রিপোর্ট আসে নর্মাল, সেটা ডাক্তারকে দেখানোর জন্য, এবং কয়েকটা ব্লাড টেস্ট থাকে, গ্রোথ স্ক্যান যেটাকে আমরা বলি, আমি একদম গ্রোথ স্ক্যানেই ছিলাম উনি। তো এবার সেটা রিপোর্ট দেখাতে যাই মঙ্গলবার দেখাতে যাই। মঙ্গলবার আমি ডাক্তারকে দেখে, ডাক্তার প্রেশারটা দেখতে বলে, শেষের দিকে প্রেশারটা একটু বেড়ে থাকে, মায়েদের নর্মাল থাকে কি থাকে না আমি জানি না, আমি সত্যিই জানি না, প্রথমবার মা হচ্ছে, কারোর পক্ষে জানা সম্ভব না যদি না ডাক্তার তাকে বলে। হ্যাঁ, আমি ধরে নিলাম আমার সমস্ত রোগ আছে, যে রোগগুলো থাকার জন্য এই ঘটনাটা করতে পারে, কিন্তু যদি আমি সেটা জানতাম, আমাকে জানানো হতো, তাহলে আমার পক্ষে সুবিধা হতো বা আমার হাজবেন্ডের জন্য সুবিধা হতো। আমাদের সেরকম কিছু বলা হয়নি, কারণ সেরকম কিছু ঘটেইনি।
মানে ছিলই না। না, প্রেসক্রিপশন আমাদের পুরো এখনো জল করছে ভিডিওর মধ্যে। আমি এও তো ইউজটা আগে দেখেছি। আসতাম তাহলে এত ভিডিও করতে পারতাম না, কাজও করতে পারতাম না। হ্যাঁ, তবে কি আগস্টে 2 তারিখ থেকে আমি কোনো কাজ করিনি। আগস্টে 2 তারিখ ডাক্তারের কাছে দেখাতে গেছিলাম। উনি দেখে ওনাকে জিজ্ঞেস করলাম এবার আমি কি করব? উনি বললেন কমপ্লিট বেড রেস্ট। তা আমি বললাম হ্যাঁ ব্যাস আর কিচ্ছু না। আমার পুরোনো ভিডিও আমরা যারা ভিডিও বানাই, যারা দেখি বা জানি, যারা দেখে তারা কতটা জানে আমি ঠিক জানি না, আমরা স্টোর করে রাখি। আমার সব গোছানো থাকতো যে এই সময় এটা দেবো, এই সময় ওটা দেবো, কারণ আমি এই সময়টা কাজ করছি না। আমাকে পুরোনো ভিডিও দিয়ে শিডিউল দিয়ে রাখতাম যে আপনার থেকে পোস্ট হয়ে যাক, কোনো অসুবিধা নেই, আমি আমার কাজটা করে নিতে পারবো। কারণ ফোনেরও একটা জায়গার ব্যাপার থাকে, ফোনের অত স্টোরেজ থাকে না যে ভিডিও বানিয়ে রেখেই দেবো। আমায় রিলিজ করে দিতে আর আপলোড করে দিই, ডিলিট করে দিই। ব্র্যান্ডকেও তাই বলা থাকে। 2 তারিখ ডাক্তার ভিজিটের পরে আমি 4-5 তারিখ নাগাদ আমার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছিল জয়ী, ওর সাথে কোলাব ছিল, যার জন্য আমাকে একটা নার্সারি সেট আপ করতে হতো, যেখানে ওর জিনিসগুলো আমায় দেখাতে হতো। নার্সারির জন্য আমাকে একটা স্ট্রলার, একটা বেবি ক্যারিয়ার দিয়েছিল, যার জন্য আমাকে ওই কট সব সাজাতে হয়েছিল। তো যেটা রেফারেন্স ভিডিও দেবিনা ডিকর্ডসে পাঠিয়েছিল, বা আরো যারা বলিউডে কাজ করে ফেন্সিং এ, তো তাদের ভিডিও আমায় পাঠিয়েছিল। বাড়তি বা যাদের রিসেন্টলি ওরা আমার সাথে সেটা কাজ করেছিল, যে এজেন্সি থ্রু দিয়ে আমি কাজগুলো করতাম। তো এজেন্সির থ্রু দিয়েও পাইনি, ডিরেক্ট পেয়েছিল এটা। তো এবার সেই কাজটার জন্য যে একটা ভালো কাজ কেন করব না, ওরাও করেছে। আজকে যদিও আমি জানি না ওদের সাথেও যদি এই দুর্ঘটনাটা ঘটতো তাহলেও হয়তো ওদেরকেও ওইভাবে বলতো যে এই কাজগুলো করেছে বলেই এটা হয়েছে। বলতে তো যাই হোক, তো এবার বাকি তারপরও যা শুট ছিল না ছিল সবাইকে ফোন করে ক্যান্সেল করে দেওয়া, এখানে যেতে পারবো না, ওখানে যেতে পারবো না, মানে যেতামও না, ক্যান্সেল করে দেওয়া। এখন আমি কাউকে কিছু করতে পারবো না, ডাক্তার বলেছে বেড রেস্ট, তো বেড রেস্ট। তো এবার যখন আমি 19 তারিখে লাস্ট ডাক্তারকে দেখাতে গেলাম, রিপোর্ট দেখলো, দেখে বললো যে একটা প্রেশারের যন্ত্র কেনো। তা আমার মন না, মানে কি বলবো, আমার ইনটিউশন ক্ষমতার জন্যই হোক, আমার মন লাস্ট ওই 1 উইকেই বলেছিল যে আমি একটা ডপলার টেস্ট করার জন্য আমি সব অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, যে বেবির হার্টবিট বাড়িতে বসে দেখার জন্য। যেহেতু আমি খুব একটু মানে হয় না অ্যাডভান্স ভেবে রাখার জন্য সব গুছিয়ে রাখতাম, মানে যাতে কাউকে না বিরক্ত করতে, নিজে গুছিয়ে রাখি। তো ডপলার ইয়েটা আমি বিদেশের সমস্ত ব্লগে দেখতাম ওরা কিভাবে হসপিটাল ব্যাগ সাজায় না সাজায়। আমার হসপিটাল ব্যাগ রেডি করা ছিল, সেই ভিডিওটা এখনো রেডি আছে, তোমায় দেখাবো, আপলোড করিনি, আমি ভেবেছিলাম পরে করব। তো এবার সেটা কিনে রাখবো, যে এই লাস্ট কয়েকটা সপ্তাহ ডাক্তার ডেট দিয়ে দিল 19 তারিখে যে অমুক তারিখে হবে। সেই মতন আমার 9 মাসের স্বাদের ডেট ফিক্সড করা হলো। তো মানে আর 2 সপ্তাহের মধ্যেই ছিল পুরো ডেলিভারি ডেট। 2 সপ্তাহ আগে এটা ঘটেছে, মানে 34 সপ্তাহ 4 দিন, ধরো আর কয়েকটা দিন গেলে 35 সপ্তাহে করে যায়। 36 সপ্তাহে অনেকের সি সেকশন হয়। ডাক্তার সেদিনই বললো ভেতরে বেশি দিন রাখার রিস্ক নেব না, আমরা ওটি করে নেব, বলা যায় না। বললাম যে হ্যাঁ ডাক্তার, কোনো অসুবিধা নেই। তখনও সব ঠিকঠাক। এই বাড়িতে এলাম, দেখা হলো, কি মনে হলো কুট্টুসের সাথে ওর আর আমার 3 জনের একটা ছবি তুললাম, যে কোনোদিনও তুলি না, মানে ওটাই লাস্ট ছবি রয়ে গেছিল কুট্টুস আর আমার বাচ্চারা একসাথে। তো তারপর যে তুলে দাও, তো অনির্বাণকে বললাম, ছবি তুলে দিল, দিয়ে এবং 19 তারিখে এখান থেকে বেরোলাম। 20 তারিখ আমার প্রেসারের যন্ত্রটি চলে এলো, 20 তারিখ মাপা হলো, 21 তারিখে মাপা হলো। মানে যেদিন রাতে এই ঘটনাটা ঘটে, মানে 22 তারিখে, মানে 21 তারিখ রাতে আমি শুলাম, সব ঠিকঠাক। অনির্বাণ রাতে এলো অফিস থেকে, আমরা একসাথে ডিনার করলাম, শুলাম, আমরা খুব হাসছিলাম। মানে সেই রাতটা ও তাড়াতাড়ি অফিস থেকে আসাতে আমি একটু ও অনেক রাত হয়ে যেত আসতে, ডেলি প্যাসেঞ্জারি করে বল। তো এবার ওই দিন তাড়াতাড়ি আসাতে আমরা খুব বেশ গল্প করছি, মজা করছি, আর এত হেসেছি। কয়েকটা ভিডিও দেখে ফেসবুকে হয় না স্ক্রোল করছি, কি কয়েকজনের ভিডিও বানানো অক্ষমতাতে আমরা হাসছিলাম, যে দেখো কি অদ্ভুত ভিডিও বানিয়েছে এইভাবে। হাসতে সে কেঁদে ফেলছি। তো এবার আমি বলছি দেখো আজকে এত হাসছি, কালকে কান্নাস। তো এবার ওর পিঠে হয় না ডিগবাজি খেলে আমি ফিল করলাম। আচ্ছা, আমি মুভমেন্ট করে বুঝতে পারছি। রেগুলার ছিল, সেটা খুব, মানে আমি খুবই ফিল করতাম এটা। ডাক্তারও জিজ্ঞাসা করতো কিরম মুভমেন্ট করছে, তিনি চেক করতেন, আমি বলতাম, সবই ঠিক ছিল, মানে কিছুই
মানে এরকম না, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার হলে হয়, তো সে যাই হোক। তো সব ঠিকঠাক, এরা ডিগবাজি খেলো। আমি বললাম যে, "আরে হাসিও না, পুরো ডিগবাজি খেলো।" তো অনির্বাণ বলছে, "দেখো কালকেই ডাক্তার বলবে কি অপারেশন করে দে, অপারেশন করে দে।" ডাক্তারের খালি গেলেই বলতো যে অপারেট করবো, অপারেট করবো। উনি বলতেন, "ভালো তো, এটা একটা ভালো কাজ করবো, আমি অপারেশন করবো, আরো ক্লায়েন্ট যদি আসে আর বলো, আমার কথাও জানিও, আমি করবো।" আমরা মজাই পেতাম, আমরা খুবই ভালোবাসতাম ওনাকে, মানে এতটাই ভরসা করে ফেলেছিলাম। তো ওইটাই আমাদের ভুল হয়েছে, ওনার কোনো ভুল নেই, আমাদের ভুল যে আমরা ভরসা করে ফেলেছিলাম বেশি। তো তারপর ওই হলো। তো অনির্বাণ বলছে, "দেখো কালকেই না ডাক্তার অপারেশন করে দেয়।" করতে করতে এবার রাতে শুয়েছি। তারপর থেকে না এবার কি হয়েছে আমি জানি না, কোনো কারণেই হোক, এবার রাত 2টো বাজে তখন। আমি দেখছি যে ওর মুভমেন্টটা না আমি অতটা ফিল করতে পারছি না, কারণ বাথরুম করতে উঠলাম। কারণ সেই সময় খুব ইউরিন আসে লাস্ট ইয়েতে। তো এবার গেলাম কি, এবার আমি উঠলেই ও উঠে যায়, মানে ওর মুভমেন্ট শুরু হয়ে যায়। আচ্ছা, সেটা আমি বুঝতে পারতাম। তাও দেখছি বুঝতে পারছি না, মানে বুঝতে পারছি না বলতে আম ওর মুভমেন্টটা যেরকম থাকে সেই রকম আমি অতটা ফিল করতে পারছি না। আমি বুঝতে পারছি কিন্তু সামথিং মানে অন্যরকম। তো এবার অনির্বাণ সারাদিন খাটাখাটনি করে এসে শুয়েছে। আর আমার তো কোনো ব্যথাও নেই, কিচ্ছু না। অসুবিধাও নেই, কিচ্ছু বুঝতেও পারছি না যে কি করবো। শুয়েছি। তারপর 3:30 4টের সময় সেই থেকে আমার টেনশন শুরু হয়েছে। হ্যাঁ? তো এবার আমি টেনশন শুরু হয়েছে বলতে আমি শুয়ে পড়েছি। বা ভাবছি কিন্তু মাথায় চলছে ওটা। 4টে 4:30 সময় আমি এবার অনির্বাণকে ডাকলাম। আবার বাথরুমে গেছি। রাতে আর ঘুমোতেও পারতাম না, লাস্টে কয়েকটা, যারা মা হয়েছে তারা জানে। তো এবার বাথরুমের জন্য আবার উঠেছি। উঠে তখন অনির্বাণ বলল, "আচ্ছা দেখো তো তুমি শুনতে পাচ্ছ?" কারণ ও এরকম শুনতে পায়। কখনো, কখনো যখন ঘুমিয়ে পড়তো তখন আমি মানে বুঝতে পারতাম না। ১ম যখন হতো। তো ও আবার শুনে বলতো, "এই তো আ ও হার্টবিট পাচ্ছে, নড়ার শব্দ পাচ্ছে, শুনতে পাচ্ছে।" তো ওর টাচ ও ফিল করতো। তো ও আমাকে কনফার্ম করতো। দেন তারপর আস্তে, আস্তে আমিও বুঝতে পারতাম। ও যখন ঘুমিয়ে থাকে তখন প্যানিক করে না, আমায় বলছে, "প্যানিক করো না, ও হয়তো ঘুমাচ্ছে।" পাখা বন্ধ করলো, এসি অফ করলো, করে ভালো করে শুনলো। বলছে, "হ্যাঁ, এই তো শোনা যাচ্ছে।" যাক বাবা, ঠিক আছে। তারপরে 4:30 হলো, আবার 5টার সময়, 4:30 5টা 5:30 এরকম হবে। আর আসলে ঘুরিয়েও দেখিনি। সেই সময় মাথা আসলে কাজ করে না তো। মানে টেনশনে আমি কিন্তু ও বলছে ঠিকই, কিন্তু আমি আ ওই আপ্তবাক্য আর মানতে পারছি না। তারপর আমি আবার ওকে বলছি যে, "একটু দেখো না গো, কি আমি তো তুমি কি করে বুঝছো? আমি তো বুঝতে পারছি না।" তখন যদি একবার মাথায় আসতো যে গ্রস্ত ঘুমিয়ে থাকে, এরকম তো হয় না। মানে ওটা তখন আর মানে মাথায় কাজ করেনি ভয়তে বা টেনশন। ও বলছে, "ডাক্তারের কাছে কাল যাবে?" তাহলে হ্যাঁ, এই তো অবশ্যই যেতে হবে। তো তখন আমি 6টা 6:30 বাজে, সেই সময় বাথরুম গেছি। ও তখন বাথরুম থেকে শুনতে পেলাম আমার তখন ও ফোন করছে ডাক্তারকে। ডাক্তার বলল যে, "আমি 8টায় বেরিয়ে যাব। আমার ওটি আছে, তার আগে নিয়ে আসতে।" তো আমি গাড়ি অ্যারেঞ্জ করবো যে দাদাকে, বলে বৃষ্টি, সেদিন সারাদিন ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আগস্টে। তো এবার ও গাড়ি এলো, আমি বেরোলাম। আর আমি জানি যে সব ব্যাগ গোছানো, হসপিটাল ব্যাগ গোছানো, বেবির ব্যাগ গোছানো। আ ব আমি ভাবছিলাম যে হয়তো আমায় অ্যাডমিট করে নিতে পারে। আমি সেই মতনই স্লিপার পরে গেলাম। আমি ইভেন আমার ওষুধের প্যাকেটটাও ক্যারি করলাম। মানে ব্যাগে গুছিয়ে, আমি যেহেতু খুব টিপটপ, যে আমি যাতে আমার জন্য ভুল না হয়। ভুল হতেই পারে কিন্তু চেষ্টা করি কম করার। তো এবার সেই মতন করে আমি গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের বাড়িতে বৃষ্টি পড়ছে। বৃষ্টি মাথায় করে নিয়ে আমি ঢুকলাম। ঢুকে উনি বললেন যে, "কি হয়েছে?" আমি বললাম, "ডাক্তারবাবু, এরকম আমার মনে হচ্ছে পেটটা একটু স্টিফ লাগছে। আর ওর মুভমেন্টটা আমি যেরকম জেনারেলি ফিল করি সেরকম করতে পারছি না। মানে একটু কম পাচ্ছি সেইজন্য। তো মুভমেন্টটা।" তো বলছে যে, "ঠিক আছে।" উনি চেক করলেন। তো উনি চেক করে হার্টবিটটা পেলেন। তো উনি বললেন যে, "হার্টবিটটা কম আসছে। এক্ষুনি তোমাকে ইউএসজি করে অ্যাডমিট হয়ে যেতে হবে।" তো আমি তখন অনির্বাণ বলল, "ডাক্তারবাবু, আপনার তো ওটি রয়েইছে 8টার সময়। তাহলে আমরা যাই। আপনি আজকে তাহলে ওটিটা করে দিন।" তো বলছে যে, "হ্যাঁ, সেরকম হলে আজকেই করে নিতে হবে।"
অনির্বাণ বললো তাহলে কি আমরা বাড়ির লোককে খবর দেবো? হুম। হ্যাঁ, খবর দিয়ে দিন, সবাইকে খবর দিয়ে দিন। তো আমি সেই মতো আমি তো টেনশনে পড়ে গেছি যে হার্টবিট কম আসছে, ওটি হবে ওই নিয়ে আমার কোনো তখন চিন্তাই নেই যে ওটি হবে, মানে আজকেই হবে 8টার সময় যখন ওটি রয়েছে, 8টার সময় যখন ওটির টাইম রয়েছে, তো তারপরেরটাই হয়তো আমার করে দেবে বা যে সেরকম বুঝলে আগেই আমারটা করে দেবে। ইউএসজিটা করানো নিয়ে কথা। এবার সেই ইউএসজি জন্য দৌড় গাড়ি করে, এবার সে গাড়ি নিয়ে ও কোথাও ইউএসজি হয় না, এবার ফোন করে যাচ্ছি। আমার ঘটনাটা না ঘটলে আমি জানতে পারতাম না কল্যাণীতে 11:30টার আগে কোথাও ইমার্জেন্সি ইউএসজি হয় না। মানুষ তাহলে কি করবে এই পরিষেবাটার জন্য? মানে আমি আমি পুরো ইনফ্রাস্ট্রাকচারের বলি। মানে সব রকম রেস্টুরেন্ট আছে, খাবারের জন্য রয়েছে, খেলার জন্য রয়েছে, মেলার জন্য রয়েছে, সবকিছুর জন্য সুযোগ সুবিধা রয়েছে। স্বাস্থ্যের জন্য সুযোগ সুবিধা খুব কম, খুব কম নেই। আছে যা আছে তাতে বাঁচলে বাঁচবে, না বাঁচলে না বাঁচবে। আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। তো সে সকাল থেকে খোঁজ হচ্ছে, সেই শুরু হলো আমার 8টা 8:30টার থেকে খোঁজা। নেই, 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 নেই। আসবে? আচ্ছা, কোলে আসবে? তো এবার সে আয়, আয়। তারপর হ্যাঁ, ও একটু ক্যামেরা ভালোবাসে। আরে বাহ, চলো। তো তারপর তো এবার খুঁজছি, পাচ্ছি না। ডাক্তারকে ফোন করাতে উনি বললেন যে সোনো কেয়ারে দেখো একবার। সোনো কেয়ারে গেলাম, তখনও হলো না। ওখান থেকে বেরিয়ে গিয়ে জেএনএম গেলাম। বলছি সরকারি হসপিটাল ছাড়া হবে না, তুমি সরকারি হসপিটালে চলে যাও। ওখানে গেলাম, তো উনি যাওয়ার সময় বললেন প্রেশারটা ওষুধ খেয়েছো, প্রেশারের ওষুধ খেয়েছো? তো আমি বললাম যে না ডাক্তারবাবু খাইনি, সারা রাত ধরে তুমি টেনশন করেছো, প্রেশার ওষুধটা খেয়ে নাও একবার। তো আমি ব্যাগে করে নিয়ে গেছিলাম ওনার বাড়িতেই, আমি একটা প্রেশার ওষুধ খেয়ে নিই। আচ্ছা, উনি সেই আমার প্রেশারের ওষুধ চেক করে pressure? চলতো না, প্রেশারের ওষুধ চলতো না। উনি আমাকে একটা ইকোস্প্রিন দিয়েছিলেন যেটা পুরো একদম প্রথম থেকে চলতো। আচ্ছা। উনি ওটা অফ করতে বলেছিলেন আমার আগস্টের 15 তারিখে। আগস্টের 15 তারিখ আমি অফ করি, ঠিক আছে। 19 তারিখে ওনার বাড়িতে যাই, যেহেতু প্রেশারটা একটু বেশি এসেছিল বলে উনি বললেন প্রেশারের যন্ত্র কিনতে, আর ওভার দ্য ফোন আর একটা প্রেশারের ওষুধ দিলেন। 19 তারিখ থেকে সেটা খেয়েছি। আচ্ছা, হ্যাঁ, ওভার দ্য ফোন আমায় দিয়েছিলেন, প্রেসক্রিপশনেও লেখা নেই। 19 তারিখে খেয়েছি, 20 তারিখে খেয়েছি। 19 তারিখে বলা তো 19 তারিখেও খাইনি, 20 তারিখ খেয়েছি, 21 তারিখ খেয়েছি, আর 22 তারিখের তো এই ঘটনা। মানে আমি ওটা 2 দিন প্রেশারের ওষুধ 2 দিন মাত্র খেয়েছি। আর ওই ইকোস্প্রিনটা হঠাৎ 15 তারিখের পর বললেন বন্ধ করে দিতে। 15 তারিখ অব্দি আমরা চলেছিল আগস্টে, সেটা পুরো একদম গোটা প্রেগনেন্সিতে চলেছিল। তো আমি অনেকের থেকে জানতে পারলাম যে ওটা প্রেগনেন্সিতে ডাক্তাররা দিয়ে রাখে যাতে মায়ের রক্ত তরল থাকে, যাতে মেবি ঠিকঠাক ভাবে সব মানে পায়, অক্সিজেন সব ঠিকঠাক থাকে। তো সে যাই হোক, অত তো টার্মস জানি না, সত্যি কথা। মানুষ অত জানলে তো নিজেই ডাক্তার হয়ে যায়, পেশেন্ট নিজেই ডাক্তার হয়ে যায়। আগেকার মহিলারা যারা প্রেগনেন্ট হয়েছে, কেউ কিছু এত দূর গেছো, আমার দিদা যখন বেঁচে থাকতো বলতো ভাই আমরা বুঝতেই পারতাম না, সব কাজ তো হচ্ছে ওর মধ্যে কখন হয়ে যায়। তাই তো হয়, তাই হয়ে গেল, যার হওয়ার হবে ওরম ভাবেই হয়ে যায়। তারপর ওই হলো না, জেএনএমে যাওয়া হলো। জেএনএমে গিয়ে এই আমার সমস্ত চেক করা হলো, প্রেশার নর্মাল। তারপর আমার হাত ঢুকিয়ে ডাক্তার দেখলো সার্ভিক্স এরিয়া ওপেন হয়নি। আচ্ছা, আমাকে 8 ঘন্টার জন্য অক্সিজেন দেওয়া হলো, দেওয়ার পরে মুভমেন্ট পুরো নর্মাল। হ্যাঁ, মানে নর্মাল 8 ঘন্টায় 5 বার আমায় কিক করলো। আমি বললাম, আয়া দেখে বললো যে কোনো অসুবিধা নেই, 2 ঘন্টায় আমরা এই কাউন্ট একদম 10টা কাউন্ট ইয়ে করতে বলি, তো 8 ঘন্টায় 5 বার নড়েছে, তার মানে ঠিক আছে। এখনই যদি ওটি হয়ে যায়, কত মাস চলছে? তো অনির্বাণ বলছে এরকম 9 মাস মতো। তো বলছে যে সে যেই মাসই হোক না কেন ওটি হয়ে যাবে, এই যা অবস্থা, এই ওটি করলে অসুবিধা নেই। এবার জেএনএমে ভর্তি করে নিত হলে, জেএনএমে শুধু ইএসজি হবে না বা বাইরে থেকে ওরকম হবে না, 11:30টার আগে কোনো টিকিট কেটে হলে পুরো আমাকে অ্যাডমিট করে নেবে, নিয়ে ওখানেই আমার ওটি হবে। এবার ডাক্তারকে সেটি জানানো হলো। উনি তখন উনি যেই হসপিটালে যাওয়ার কথা, সেই হসপিটাল নার্সিংহোমে উনি ওটি করেছেন বা কিছু একটা। অনির্বাণ তো কথা বলছে, আমি কথা বলিনি। ইতিমধ্যে আমার বন্ধু গেছে, আমার দাদা বড়দা গেছে, আমার মা গেছে। মা গিয়ে বলছে তুইও তো এখানে হয়েছিস, ভাইও এখানে হয়েছে, হয়ে যাক যে নেমে আনলাম যে মামা উপায় থাকলে তো হতো, উপায় নেই। আমাকে তো ইউএসজিটা আগে দরকার, আমি যে ওখানে যে নেমে ভর্তি হয়েও গেলাম ধরে নাও, কিন্তু ইউএসজিটা কি সাথে সাথে হবে? আমি তো সেটাও বুঝতে পারছি না, কারণ কেউ গ্যারান্টি দিচ্ছে না আমাকে।
আর আমি এতগুলো মাস যার আন্ডারে ছিলাম, ভালো ছিলাম, আমি তো তার উপরেই ভরসা করব নাকি আমি হঠাৎ করে মানে এই করে মানে এই যে নেমে করে ফেলবো। উনি যদি একবারও বলে দিতেন যে ঠিক আছে চলো আমি রেফার করে দিচ্ছি, যে নেমে আমার চেনা আছে, আমি করতে পারবো না, এই একদম বেস্ট তোমরা এই জেনে থেকেই করিয়ে নাও, তাহলে আমি করে ফেলতাম। উনি তো বলছেন ইউএসজি করে আমার কাছে নিয়ে আসুন। তো এবার আবার বেরিয়ে গেলাম ওখান থেকে, ইউএসজি হলো না, খালি অক্সিজেনটা নিলাম, নিয়ে আমি আবার ওখান থেকে ডিভাইন কেয়ারে গেলাম। জানতে পারলাম একমাত্র কল্যাণীতে ডিভাইন কেয়ারে 10টা থেকে 10:30টার মধ্যে হয়তো হলেও হতে পারে ইউএসসি 11:30টার আগে। তো তারপর সে পরীকে মুড়ি করে আমি আবার ওখানে গেলাম। ওখানে ডাক্তার আর একটু পরে এলেন, কারণ ওনাকে অন কল ডাকা হয়েছিল, ওনার টাইমের আগে উনি এলেন, ডক্টর অশ্বিন চক্রবর্তী বা সামথিং, আমি ভুলও বলতে পারি, আমি নাম না নিয়েই বলছি, উনি এলেন। তো উনি দেখলেন আমি শুয়ে আছি। অনির্বাণকে ফার্স্ট টাইম ইউএসজিতে বাবাকে অ্যালাউ করা হলো। এটা তো অ্যালাউ করার বিষয় নয়, মানে বাবারা দেখে না, যেহেতু জানোই এই আইনের ব্যাপার। তো এবার ওকে ডেকে আমাকে দেখানো হলো যে কেন এই প্রবলেমটা হচ্ছে। বাচ্চার গলায় কর্ডটা খুব জোরে আটকে গেছে, মানে আমরা গলায় মাফলার দিই আর কেউ গলায় ফাঁস দেয়, দুটোর কাজ আলাদা। কারোর গলায় 4 রাউন্ডও কর্ড জড়ানো থাকে, বেবি লাইফ থাকে, কারোর 5 মাস থেকেও কর্ড জড়িয়ে থাকে গলায়, ওটি করে দেয় না। এবার কখন এটা ডেঞ্জার হয়, যখন কর্ড পেঁচিয়ে যাওয়ার পরে বাচ্চা হার্টবিট ওঠানামা করে। আমার সেটা হচ্ছিল, বেবির কখনো 147 আসছে, কখনো 150 আসছে, কখনো 130 বা কখনো 120, 116, 117 এরকম হচ্ছে। মানে ও চেষ্টা করছে, হয়তো ওর আরো আটকে যাচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে উনি বললেন যে নিয়ে আসছে। তো ডিভাইন কেয়ারে ওই সব হলো। তো ওনাকে যখন অনির্বাণ দেখছে, স্ক্রিনে আমরা দেখছি ও মুভমেন্টস ও নড়ছে, রেগুলার অ্যাক্টিভিটি রয়েছে, মানে রেগুলার বাচ্চার অ্যাক্টিভিটি যেরকম থাকে সেই অ্যাক্টিভিটি রয়েছে, খালি কর্ডটার জন্য ওরম হচ্ছে। তো আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম কি করবো। ডাক্তারবাবু বলছে আপনারা যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারকে আপনারা রিপোর্টটা নিয়ে গিয়ে দেখান, ইমিডিয়েট উনি ওটি করে দিলে কোনো অসুবিধা নেই, ইকোতে রাখতে হতে পারে। তো তারপর ওটাই অনির্বাণ জানালো। তো তখন বোধহয় ওটি চলছিল বা ওটি হয়ে গেছে, আমি জানি না অনির্বাণের সাথে ডাক্তারের কি কথা হয়েছে বা ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের কথা হয়েছে, আমি জানি না। উনি বলেছেন নিয়ে আসুন, তাড়াতাড়ি নিয়ে আসুন, আমার কাছে নিয়ে আসুন। এবার উনি যে রেডিওলজিস্ট যে ছিলেন সে একটা কাঁচা কাগজে লিখে দিলেন যে পেপারে বার করে আনতে সময় লাগবে, তার থেকে লিখে দিই এই যার জন্য ইমিডিয়েট ওটি যাতে হয়ে যায়। আমি তো জানি যে ওখানে স্যার যেহেতু সকালে বলে রেখেছেন যে আমার কাছে নিয়ে আসো, আজকে আমি ওটি করে দেবো। আমি তো ভেবে রেখেছি ওটির জন্য সব রেডি, আমি যাবো, অ্যানেস্থেসিয়া দেয়া হবে বা যাবতীয় যা প্রসিডিওর লাগে একটা ওটির আগে সেগুলোই হবে। আমি ওই মাইন্ডসেটেই আছি যে তাড়াতাড়ি হয়ে যাক এটা। ইন দ্য মেন টাইম আমার তখন যে ড্রাইভার দাদা ছিল, আমি ওখানে যখন এটা হচ্ছে উনি কোথায় মানে বলে এই তো কাছে কাকে একটা টাকা দিতে গেছে, গিয়ে আনলাম যে এই এখনই ওনাকে আবার যেতে হলো, মানে মানে খুবই তো হওয়া সব একবারেই হচ্ছে। তো আবার উনি এলেন, তো আশাতে অনির্বাণ ফোনে রয়েছে, তো উনি ততক্ষণে বলেন তাড়াতাড়ি আসুন, আমি বেরিয়ে যাবো। অনির্বাণ বলছে দাঁড়ান না ডাক্তারবাবু, আমরা আসছি, এক্ষুনি আসছি, অসুবিধা নেই, এক্ষুনি 5 মিনিটও লাগে না ডিভাইন কেয়ার থেকে ওই যে নার্সিংহোমে যাওয়ার কথা। তো সেখানে যাওয়া হলো, দেখি উনি বাইরেই দাঁড়িয়েছিলেন। তা আমি এরকম পেটে হাত দিয়ে গাড়ি থেকে নামলাম, ইয়েতে বসে, আর ডাক্তার সকাল থেকে বলেছিল মুখ হাঁ করে করে শ্বাস নিতে, জোরে শ্বাস নিতে। তো আমি এরকম শ্বাস নিয়েছি, আর যেহেতু ওখানে অক্সিজেন নেওয়ার পরে মুভমেন্ট নর্মাল আছে, অসুবিধা নেই। তো আমি বলছে কি পেটে হাত দেওয়া কেন? তো আমি বললাম যে না এমনি আমি ধরে রেখেছি, যাতে মানে হয় না আমি ইয়েতে কেয়ারের জন্য আমি ধরে রেখেছি। চলো পরে আমাকে একটা কেবিনে নিয়ে গিয়ে দেখতে শুরু করলেন। সেখানে অনির্বাণও ছিল, অনির্বাণের রিপোর্ট দেখালো, উনি সব প্রেসক্রিপশনের সাইড লিখতে থাকলেন যা যা আপডেট আছে, এই হার্টবিট, এই ব্যাপার, এই হচ্ছে। তো উনি স্টেথোস্কোপ দিয়ে উনি দেখলেন, দেখে বলে এই তো নড়ছে না আমার দিকে। হ্যাঁ ডাক্তারবাবু, এরকম অনেকবারই হয়েছে, যখন উনি আমায় প্রথম ফিল করা শিখিয়েছিলেন যে তোমার এইভাবে নড়বে, দেখো নড়লো, বুঝতে পারছি সে দেখ হাতে, হ্যাঁ এরকম ভাবে উনি সেদিনকেও বললেন যে নড়লো। আমি হ্যাঁ ডাক্তারবাবু নড়লো। পৌঁছে গেছি তখন ওই নার্সিং, তখন উনি যাবতীয় যে আমি তো ওই প্রথম ভিডিওটাতে বলেওছি ফেসবুকে যে উনি বলেছিলেন ওনার ধর্ম সংকট বা ওই জাতীয় কিছু।
তারপর তো মানে ওইটা যখন ওরা বললেন যে আমি রাখছি, একদিন অবজারভেশন রাখবো বা একবেলা রাখবো, আমি দেখছি কি হয়, আমি ক্লাসটা করিয়ে আসি, এসে তারপর বাকি ওটি হলে হবে। কি জানি আমার কি মনে হলো, তার আগে অবধি আমার ফোনে আমি সারাক্ষণ আমি সরস্বতী বন্দনা শুনতে শুনতে গেছি যাতে আমি কাম থাকি, আমার প্রেশার না বাড়ে, প্রেশার বাড়েও নি। অদ্ভুত ভাবে আমি কাম ছিলাম, আমাকে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে, আমি এত ঠান্ডা হয়ে মানে ব্লান্ট হয়ে গেছিলাম, কারণ তার আগে অবধি আমি ছুটছি যে আমাকে ইউএসসিটা হয়ে গেলে ওটি হয়ে যাবে, ইউএসসি হয়ে গেলে ওটি হয়ে যাবে, খালি আমার ওটাই আমাকে যদি কেউ একবারও বলতো যে নেমেই হয়ে যাক, বা উনি রেফার করে দিতেন ইন দ্য মিন টাইম যে আমি পারবো না, আমার মনে হচ্ছে এটা রিস্ক হয়ে যাচ্ছে, যখন বলেইছেন আমি হাই রিস্ক একজন পেশেন্ট ছিলাম ওনার, তো ওনার তো আরো দায়িত্ব নেওয়া উচিত যে তাহলে কারণ আমি জেনে আমি কাকে দেখাবো, কোন ডাক্তার ওটি করবে, আমি কিছুই জানি না, যদি না কেউ রেফার করে দেয়, কারণ 9 মাস একজনের আন্ডারে থাকা, এবার হঠাৎ করে শেষ মুহূর্তে গিয়ে যদি বলে না যে দায় সরিয়ে নেব, তখন খুব অসহায় লাগে। তো লাস্ট টাইম তারপরে আর কি উনি আমাকে বললেন যে উপরে চলে যাও, গিয়ে আমাকে একটা স্ট্রেচারে করে না হুইল চেয়ারে করে উপরে নিয়ে যাওয়া হলো, গিয়ে বেডে শুয়ে দেওয়া হলো, একটা বেডে একটা কেবিনে দেওয়া হলো। তার আগে একজন সবে সবে বাচ্চা হয়েছে, বোধহয় ওনারই অপারেশন করা হয়েছে নাকি না অন্য কারোর জানি না, একটা ছোট্ট ঘর, তার মধ্যে গিয়ে বেডের পাশে শুয়ে আছে, বাপ পাশ ফিরিয়ে আমায় শুয়ে দিয়েছে। ভালো কথা, ডাক্তার চলে গেছেন, মা আর অনেকবার তাকে রিকোয়েস্ট করেছিল যে ডাক্তারবাবু আমরা ভালো বুঝছি না, ওটিটা করে দিয়ে যান না, বুঝে ওরকম যখন তখন হয় না। এবার ওটির টিম থাকে, স্বাভাবিক হয়তো ওই সময় ওটির টিম বেরিয়ে গেছিল, ওনার অ্যারেঞ্জ করা ছিল না, বা কিছু হতে পারে, কিন্তু সেটা আমাদের জানানো উচিত। আমি বারবার বলেছিলাম অ্যাটলিস্ট আমাদেরকে যদি জানাতো, আমাকেও জানাতো, আমি এত স্ট্রং, আমি কি ভেঙে পড়বো নাকি? তো যা সত্যি হবে সেটা বলা উচিত, তাতে স্বাস্থ্যের মা সন্তান দুজনেরই লাইফ রিস্ক না হয়ে যায়, যাতে যেটাই হয়ে যাক না কেন জানানো উচিত। তো ওটির পর তোমায় জানানো হয়? ওটি কি করে হবে, তারপর ওই আমি পড়ে আছি, দেন তারপর বাড়ির লোকজন আসে, আত্মীয় স্বজন, কারণ সবাই ধরে নিয়েছে ওই দিনই আমার বাচ্চা হবে, আমি নিজেও ধরে নিয়েছি ওই দিনই বাচ্চা হবে। তো আবার অনির্বাণে অফিস কলিগ অফিসে বলে দিল যেতে পারবে না, বা হয়ে গেল। আমার মামা বাড়ি থেকে সবাই চলে এলো, আমার বান্ধবী এলো, বোন এলো, বোনেরা এলো, তো ওরাও খোঁজ করে যাচ্ছে, এবার ডাক্তার আসছে না। এবার উপরে গিয়ে 12টার পর ওরা করছে, 12টা অবধি আমাকে একটা কাগজ দিয়েছে যে বেবি মুভমেন্ট পেলে কাগজ ছিঁড়বে, ঠিক আছে। আচ্ছা, আমার ছিল অ্যান্টিরিয়র প্লাসেন্টাতে। এবার আমি 9 মাসে একটু পড়াশোনা করে গুলে খেয়েছিলাম যে কোন প্লাসেন্টায় কি মুভমেন্টস পাওয়া যায়, কিরকম বোঝা যায় না যায়। তো আমি জানতাম অ্যান্টিরিয়রতে একটু মুভমেন্টটা মৃদু পাওয়া যায়, কারণ ওপরে থাকে প্লাসেন্টাটা। দেন তারপর ও পাচ্ছে না, দেন কি বলছে যে এই দেখ তো, 2-3 জন সিস্টার দেখছিল, দেন বলছে এই দেখ তো আমি পাচ্ছি না, একে দেখতে বলে ওকে দেখতে বলে, তা ওই ডপলার যেটা পোর্টেবল ডপলার সেটা, তো ওরা পাচ্ছে না। দেন আমার তখনও কিছু মনে হয়নি যে পাওয়া যাচ্ছে না বা অন্য কিছু। তারপর আমি ছিঁড়তে বলে, আমি 12টার পর আমি আর ছিঁড়তে পারিনি, কারণ 3বারই লাস্ট মুভ পেয়েছিলাম, সেটা ওরাও বুঝতে পারেনি, সেটা আমি বুঝতে পারছিলাম, সেটা ডপলার মেশিনেও আর আসছিল না। দেন এইটা নিয়ে আমার বাড়ির লোক বাইরে চিন্তা করা শুরু করে দিয়েছে, আমি চুপচাপ শুয়ে আছি। আমি তখন বলছি যে আমার মাথার কাছে অক্সিজেনের ইয়েটা রাখা, আমার বোনরা বসে আছে, না একটু অক্সিজেন, আমি কিন্তু আগেরবার অক্সিজেন নেওয়াতে ছিল, না একটু দেবে, তাহলে বলছে কেন তুমি কেন তোমার অক্সিজেন লাগবে তো, আমার কি হয়েছে? তখন আমার বোন বলছে ওর তো অ্যালার্জি আছে, অ্যাজমা হওয়ার মাঝে মাঝে, ওর তো মাঝে মাঝে, কই ওর বর তো বললো না। তো মানে ওই সময় তো আর বলার অবস্থাই নেই, কি বললো না, তো মামাই ডেকে বললো কই দেখি, বলে আমার আঙুলে দিল, দিয়ে দেখলো, দেখালো যে দেখো তোমার অক্সিজেন স্যাচুরেশন 98, তোমার অক্সিজেন লাগবে না। আমি তো বোঝাতেই পারছি না, আমার তখনও যদি সকালে স্যাচুরেশন দেখা হতো তখনও তাই দেখাতো, আমার লাগতো না, কি কারণের জন্য আমি চাইছি সেটাও বুঝলো না। আমায় চুপ করিয়ে দেওয়া হলো, আমি চুপ করেই শুয়ে রইলাম, অক্সিজেনটাও পেলাম না। তারপর তো কানা হুসো, বেলা 2:30-3টের সময় ডাক্তার এলেন, এসে তখন অনির্বাণ ভাই বোনের যেমন হয়, অনির্বাণ হচ্ছে এই নাও বড় মার ছবি আমায় দিয়ে গেল,
ওর ফোনটা আমার কাছ থেকে সব নিয়ে নেওয়া হয়েছিল, একের পর এক সব। ওরা সবই আমার এসে একদিন জিজ্ঞেস করছে কালকে কি খাবে, আমি বললাম আমার তো সিলিয়াক আছে, আমি গ্লুটেন ফ্রি ডায়েট থাকি। তো বলছে তাহলে কাল জলখাবারে চিড়ে খাবে? আমি বললাম যে হ্যাঁ চিড়ে খাবো। মানে ওরা ভাবছে আজকে ওটি হলে কাল কি খাবে বা ওরা এই করছে, আর ওদের হাতে কিছুই নেই করার মতো, ওরা টাইম পাস করছে। একজন এসে বলছে ম্যাম এর কি করব, তাহলে এর হেয়ার গুলো ওয়াশ করে দিই, হেয়ার গুলো কেটে দিই। তাই করো, ওইটাই আমার সারা জীবনে কাজের কাজ করেছে, হেয়ারটা আমার কেটে উপকারছে, আর কোনো উপকার করেনি ওখানে। তারপর এমনি ঠিক আছে, অসুবিধা নেই, কিছুই করার ক্ষমতা নেই ওদের, মানে বেসিক্যালি কিছুই রিক্রুটমেন্ট নেই, ওরা কি বা করতে পারে। ডাক্তার এলেন এসে বলে, কি হয়েছে কি তোমার, দেখি তোমার জন্য ঠিক করে আমি ক্লাসটাও করাতে পারলাম না। আমি তো তাকিয়ে আছি, কার সাথে কথা বলছি না, আমি হয় না যে নাম হয়ে গেছে, মানে কি হচ্ছে হয়ে যাক, এইটাই লাইফ, মানে লাইফটা যে কিরম হয়ে গেল হঠাৎ করে বুঝতেও পারলাম না, হয়ে যাক। অনির্বাণ কাজ মানাই মানে তুমি ইয়ে করো না। আমি বলছি, আমার কিছু না, তুমি কাঁদছো কেন? না তোমার এত কষ্ট হচ্ছে, তোমার এত কষ্ট হচ্ছে। তা আমার কোনো কষ্ট হচ্ছে, সত্যি কথা বলছি, আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো ব্যথাও হয়নি তখন। সবাই বলছে তোরা ওখানে ওকে ফেলে রেখে দিলি কেন, অন্য কোথাও নিয়ে গেলি না কেন? আমার বোনরা খোঁজাখুঁজি করছে কোন ডাক্তার দেখবে, কোনো ডাক্তার অ্যাভেলেবেল নেই, কপালে ছিল এটাই, কোনো ডাক্তার তখন ওটির জন্য অ্যাভেলেবেল নেই। আর যখন ওই ডক্টর আসলেন উনি বলছেন ও তো ডবলারে দেখছেন, পাচ্ছেন না। নিচ থেকে একটা স্পেয়ার ইউএসজি মেশিন নিয়ে আসা হলো, বলছে আমি ইউএসজি মেশিন চালাতে পারি না, তাও দেখার চেষ্টা করছি। তো আরো সব বড় সিস্টার আয়া এই ওই সেই সব কারা এলো এসে। তারপর আমি যখন প্রথম ভর্তি হয়েছিলাম ওখানে আমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। আচ্ছা, ওই ইঞ্জেকশনটা নেওয়ার পরই আমি মুভমেন্ট পাওয়া বন্ধ হয়ে যায়, কমে যায়। তো আমি সেই জন্য ডাক্তারকে ডাক্তার ওটা কি ইঞ্জেকশন দিয়েছিল, কোনটা হয়েছে, আমি যখন বলতো ওটা তোমার গ্রোথের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, লাংস গ্রোথের জন্য, ইনম্যাচিওর আছে তো, মানে ওটা হচ্ছে লাংস যাতে ডেভেলপ করে তার জন্য একটা ইঞ্জেকশন দিয়েছে। ওটা দিয়ে আর দুটো দিতে হয় না, কি হয় আমি জানি না। আচ্ছা ঠিক আছে, এবার সেটা হয়তো বাচ্চা নিতে পারেনি বা কিছু হয়েছে, আমি ঠিক জানি না কি হয়েছে, বাট হয়েছে। তো এবার উনি বললেন যে না আমি দেখতে পাচ্ছি না, কোনো হার্টবিট পাচ্ছেন। একটা মায়ের কাছে যেটা কত বড় একটা শব্দ যে হার্টবিট পাওয়া যাচ্ছে না, আমি তখনও ইয়ে করে আছি, মানে কি বলবো আমি বুঝতে পারছি না। আবার ক্ষীণ আশা আছে যে অ্যান্টিডিয়ার প্লাসেন্টা তো হয়তো বুঝতে পারছে না, বা হয়তো আসছে না, হয়তো ধরা পড়ছে না, হয়তো উনি দেখতে পারছেন না ঠিক করে, উনি বলছেন উনি দেখতে পারেন না। তো ঠিক আছে চলো, তাও তোমার জন্য আমি আরেকজনকে রেফার করে দিচ্ছি। হ্যাঁ যাও গিয়ে করিয়ে নিয়ে আসো, ওই হসপিটালে হবে না। তখন বিকেল গড়িয়ে আসছে, সব জায়গায় ফোন করা হচ্ছে, কোনো জায়গায় ইউএসজি আর হবে না, সব মানে নাম লিখে ফুল হয়ে গেছে, ইউএসজি আর ওই দিনের মতন হবে না। তাও রিকোয়েস্ট করাতে আমরা কোথায় মেডিভিউ না কোথাও এটা পেয়ে, আমার মাথা তো কাজ করছিল না, আমি ঠিক জানি না আমায় কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। তো এবার সেখানে আমি আবার লিফটে করে নামলাম, গাড়িতে উঠলাম আমার ভাইয়ের গাড়িতে, সামনে সিটে বসে সেখানে গেলাম, গিয়ে যে ম্যাডাম আমাকে দেখলাম সেই ম্যাডামই ফার্স্ট আমার হার্টবিট দেখেছিল বাচ্চার, যখন আমার প্রথম স্ক্যান হয়েছিল উনি দেখেছিলেন। তো উনি আমার মনে রেখেছিলেন, আমি করেছিলাম না, আমারও তখন মাথায় কাজ করছে না, পেটটা তখন শক্ত ইট হয়ে গেছে, ইট হয়ে গেছে। ওই নিয়ে আমি আর দেখছি রিসেপশনে সবাই কথা বলছে, সৈনী গাঙ্গুলি ইউটিউবার, সৈনী এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে। উনি একবার দেখলেন পেলেন না, তারপর আবার সবাইকে দেখে বললেন লাস্টে আবার এসো তুমি। উনি সব গল্প শুনলেন, শুনে আবার লাস্টে দেখে লিখলেন যে এরকম গলায় কর্ড জড়িয়ে আছে, একটা সিঙ্গেল লুপ কর্ড আছে, কর্ড অ্যারাউন্ড নেক, আর নো ফেটাল হার্ট রেট। তো এবার সেটা আমাকে দেখায়নি বা বলেনি, আমার ভাইয়ের বউ ছিল, সে আমার পেটটা মুছিয়ে দিচ্ছে, বলে ও পরে বলছে, বলে দিদি ভাই তোমার পেটটা আমি মুছিয়ে দিচ্ছি, আমি বুঝতে পারছি কতটা শক্ত। আমার তো কষ্ট হচ্ছে ভেতরে, কিন্তু সেই কষ্টটার কোনো কষ্ট হচ্ছে না, মানে বোধ হচ্ছে না। সবাই আসছে দেখা, আমি কারো চোখের দিকে তাকাতে পারছি না, মাথাটা নিচু করে রয়েছি, মানে কিরকম একটা অদ্ভুত। তারপর আবার গাড়ি করে আবার হোটেল বলছি, হোটেলই বটে ওটা, ওই নার্সিংহোমে এলাম। নার্সিংহোম থেকে আবার হুইল চেয়ারে করে আমাকে ওপরে তোলা হলো, বেডে দেওয়া হলো। এবার আমি কিচ্ছু খাইনি,
মানে ভোরবেলা বেরিয়ে এসেছিলাম, সারাদিন খাইনি, আমি বললাম, আমার না খুব খিদে পাচ্ছে। দেখছি হিসু হওয়ার মতন হচ্ছে, আসছে ইউরিন আসছে, তো বেড প্যানেই করা হচ্ছে, হতে না হাত দিয়ে দেখি যে তখন অনির্বাণ কান্নাকাটি, ওরা সব কান্নাকাটি করছে। তো রিপোর্ট বললো, ম্যাডামকে জিজ্ঞেস করে, ম্যাডাম বললো আমরা মুখে ওরম বলি না, ডাক্তারকে বলে দিই, নয়তো আমরা রিপোর্ট যা আসে কাগজে থাকে। উনি বললেন না, ডাক্তার, লেডি ডাক্তার চলে গেলেন। দেন তারপর অনির্বাণ ইয়ে করছে, আমি তখন আমার বোনকে বলছি যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। মনকে মানে আমি ওকে বলছি যে কি হয়েছে বল, তো ও হাসছে, মানে ও মানে আমাকে কিছু না আছে। আমি আবার বলছে যে রিপোর্ট 6টার আগে দেবে না বা 5টার আগে দেবে না, 4টের সময় গেছিলাম, একটু সময় লাগবে, 1-1.5 ঘন্টাও সময় কাটছে না, কিছুতেই কাটছে না। তার মাঝে আসছে কয়েকজন আমার সাথে দেখা করতে, বোনেরা। অনির্বাণ বলছে যে মানাই তুমি ভয় পেও না। বললাম যে আমি ভয় পাচ্ছি না তো, কি হয়েছে, তুমি কাঁদছো কেন, কি যেটা হয়ে যায় আমাকে জানাও, মানে কিছু একটা ব্যবস্থা করো, কারণ আমি সকাল থেকে এইভাবেই বসে আছি, আমি কিছু আমাকে নিয়ে কিছুই হচ্ছে না। একটা মানুষের তো থাকে, তো আমি জলমুড়ি দেওয়া হলো, ওকে তাহলে একটু জলমুড়ি দেবে, জলমুড়িটা খেতে বসবো যেই আমি বেডেতে, তো এবার দেখছি আমার হাতে ব্লাড মতন লাগছে। আমি বলছি একটু শুনবেন, আমার না ব্লাড আসছে। এবার আমি এটাও জানতাম যে কোনো কোনো সময় ব্লাড বাচ্চার কি হয়তো ছিঁড়ে গেল, ব্লাড বেরোতে থাকে, কিন্তু বাচ্চা বেঁচে থাকে, ওটি হয়ে যায়, ঠিক হয়ে যায়, এরকম শুনেছি। তখন আমি পজিটিভ যে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়তো বাচ্চা বেঁচে আছে। তারপর যখন রিপোর্ট এলো, ডাক্তাররা এলেন না, অনির্বাণ আমার ভাই, যে ব্লিডিং হচ্ছিল সেটা, মানে যে ব্লাড পেলে, হ্যাঁ ব্লাড হচ্ছে, তো আবার আমার বোনেরা বললো ওকে ইয়ে দিন, ওর তো ব্লিডিং শুরু হয়ে গেছে, তো যাও ফিরে আবার আর কি প্যাড করাতে হবে। মানে ওরা তাতেও বিরক্ত, মানে কিছুই হচ্ছে না, মানে ওদেরও হচ্ছে না, ইয়েও হচ্ছে না। তো আমি শুনে এবার আমার কোনো রিয়াকশন আসছে না, শরীরে মনে কিছুতেই কিছু আসছে না। তো ওরা আমাকে আবার একটা প্যাড পরালো, দেখি আমি যে ড্রেসটা পরেছিলাম পুরো রক্তে ভেসে যাচ্ছে আমাকে। তখন আমি বলছি যে তখন অনির্বাণ এসে আমায় বলেছে, মানে সবাই কাঁদছে তখন, কিন্তু চোখ ফুক লাল, হার্টবিট পাওয়া গেছে? মামা তো ভাই বলছে হ্যাঁ পাওয়া গেছে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আরে যাক বাবা, হার্টবিট পাওয়া গেছে, ওই যে রিপোর্ট এসছে, ঠিক আছে, চলো। তো তখন বলে যে মানে ডাক্তারবাবু এখানে আসেন, তো আসবেন না, উনি ওনার ধারে কাছে কোনো নার্সিংহোমে বলছেন যেতে, যাতে উনি রাত্রে ওখানে থাকতে পারেন, ওখান থেকে ভালো। উনি এখানে আসবেন না কেন, উনি তো সারাদিন এখানেই আমাকে আসতে বললেন, সারাদিন তো এখানেই আমায় রাখলেন, তা উনি ওনাকে ডাকো, আমার যখন ব্লিডিং শুরু হয়ে গেছে কেন দেরি করছে, হার্টবিট পাওয়া গেছে, এখন গুটি করে দিতে বলুক এখনই ওনাকে, সন্ধেবেলা। তখন বলছে না যেতে হবে, তোমায় যেতে হবে। ঠিক আছে চলো, বলে আমার গেলে যদি বাচ্চা বেঁচে যায় আমি রাজি আছি। আমি আবার ওই হুইল চেয়ারে করে নামলাম, নেমে দেখি নার্সিংহোমের বাইরে কাতারে কাতারে লোক, সব আত্মীয় স্বজন, মামা বাড়ি থেকে এসছে। কি জানি কি মনে হলো, আমার দাদাকে দেখছি, 2 দিন আগেও দাদার সাথে কথা হয়েছে যে দাদার বাড়িতে যাবো, গৃহপ্রবেশ, ওখান থেকে এই নার্সিংহোম একদম কাছে চলে আসবো। দাদা দাঁড়িয়ে আছে, আমি কারো চোখের দিকে তাকাইনি, গাড়িতে উঠলাম, অ্যাম্বুলেন্স নিয়ে এসছে, ইয়েতে আমাকে শুইয়ে দিল, স্ট্রেচারে করে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে শুইয়ে দিল, ব্লিডিং হচ্ছে। এবার ওখানে কল্যাণী থেকে কাঁচরাপাড়ায় ওনার বাড়িতে গেলাম, কি না উনি বাড়িতে তখন পেশেন্ট দেখছেন, উনি তখন বাড়িতে পেশেন্ট দেখছিলেন, উনি আসতে পারবেন না ওই জন্য। আবার বাড়িতে গেল, আমি ওনার বাড়িতে গেছি, তারপর আমি এরকম হাই রিস্ক পেশেন্ট, ওনার হাই রিস্ক প্রেগনেন্সি আমার ছিল, ধরেই নিলাম আমার প্রিয়াক্লেমশিয়া ছিল, ধরেই নিলাম আমার হাইপার টেনশন ছিল, ধরেই নিলাম মানে আমার বাচ্চার গলায় কর জড়িয়েছিল, ধরে নিলাম যে 12 ঘন্টার ওপর হয়ে গেছে। উনি তো বলেছেন যে আগের দিন থেকে হার্টবিট পাওয়া যাচ্ছে না, ধরে নিলাম ওনার কথা, তাহলে তো ওনার আরো আগে আমারটা করা উচিত না, বাড়িতে বসে। যাই হোক, গেলাম, গিয়ে আমি ওনার হাতে ধরে, উনি বলেন যে শুয়ে পড়ো, দেখছি উনি আমাকে কাউন্সিলিং করবেন বলেই নাকি ডেকেছিলেন, সেটা আমি জানতাম না। আমি গেছি ওনার সাথে দেখা করতে, তো উনি দেখলেন ব্লিডিং শুরু হলো, এই করছে। তো আমি বললাম যে ডাক্তারবাবু, আমি আর কারোর দিকে তাকাইনি, ওনার হাত ধরে বললেন, বাচ্চাটাকে বাঁচিয়ে দিন। জানো না কি বলছো, তুমি জানো না তো কি বললাম আমি দুপুরবেলা তোমাকে? তো তখন বলছে যে কি বললেন, আমি না বুঝতে পারছি না কি। তখন বললাম না হার্টবিট পাওয়া যায়, তোমার বাচ্চা তো নেই, মরে গেছে। আমি একবার অনির্বাণের দিকে তাকাচ্ছি, একবার ভাইদের দিকে তাকাচ্ছি, তো
মাথা ওরাও কাঁদছে, তখন তখন কেঁদেছে আমার সামনে। তো আমি কাঁদতে পারছি না। তো মানে আমি তো বুঝলাম ডাক্তারবাবু সকালেও তো বেঁচে ছিল, আপনি তো দেখলেন, আমরা দেখলাম, আমরা হার্টবিট দেখেছি, নড়াচড়া দেখেছি। বলছে না হতেই পারে, যখন এসছে তখন তার আগেই হয়তো মারা গেছে, হলে অনেক কিছু হতে পারে। তো এবার আমি ঠিক আছে, চলো তোমাকে পাঠাচ্ছি নর্মালে চেষ্টা করা। মানে কেন ডাক্তারবাবু অপারেশন হবে না? তখন আমার ভাই বললো যে না, এই স্টিল বার্থ নর্মালি হয়, কারণ ইয়ে। তো ভাবলাম ঠিক আছে চলো। তারপরে বলছে আমার কান ফান গরম হয়ে যাচ্ছে। তারপর আবার আমি হাঁটতে হাঁটতে সেই ওনাদের বাড়ির মেঝেতে মানে আলতার মতো রক্ত পড়তে পড়তে গেছে আমার। এত আমি মামাতো ভাই বউকে বলছি তোরা জানতিস না, আমায় বলিসনি। তো ওরাও কেউ কিছু বলছে না। আমি যখন ওই নার্সিংহোমে ঢুকছি যেখানে আমাকে নর্মালের জন্য ঢোকানো হচ্ছে, বাইরে একটা মেয়ে বসে আমায় আরে সৈনিদি কেমন আছো, ও হয়তো ডাক্তার দেখাতে গেছে। ওই হসপিটালেই আমি জানতে পারি যে আমার বেবি হার্টবিট আছে। ওই হসপিটালে উনি আমাকে প্রথমবার রিপোর্ট দেখানোর জন্য নিয়ে যেতে বলেছিলেন। ওই হসপিটালে আমরা যাই না, ওই নার্সিংহোমে। কিন্তু উনি ওয়াশিন বলে ওনাকে রিপোর্ট দেখাতে গিয়ে উনি বলেছিলেন যে হার্টবিট পাওয়া গেছে, বেবি ঠিক আছে। তো ওই আমার এমন মনে হচ্ছিল না যে মানে পুরো লুপে ঘুরছে এই ৯টা মাস। এই হসপিটালেই আমি জানতে পেরেছিলাম আমার বেবি আছে, আর এই হসপিটালে আমি যাচ্ছি এখন যখন বেবি নেই। তো তার আগে পরে ওই নার্সিংহোমে আমি ঢুকিইনি, মানে ওই নার্সিংহোমে আমি যাইও না। তারপর সে ঢুকছি, ওনাকে ও বাচ্চা মেয়েটাকে বললাম হ্যাঁ ভালো আছি, মানে আমি ওই অবস্থা। ও এসে আমার রক্ত বেরোচ্ছে কি বেরোচ্ছে না ও খেয়াল ও আসলে ভট করে আনএক্সপেক্টেড তো হয় না যে সৈনিদির এরকম হতে পারে, কেউ কল্পনাও করতে পারেন। তারপর আমি আবার গেলাম, উঠলাম, আমার রুমে দেওয়া হলো নর্মাল ডেলিভারির জন্য অনেক ট্রাই করা হলো, অ্যানিমা দেওয়া হলো, আমি পটি করে ফেলছি। দেন আমি দেখছি আমি থাকতে পারছি না ব্যথায়। পরে জানা গেল যে প্লাসেন্টাটা হ্যামারেজ হয়ে গিয়ে মানে ফেটে গেছিল, ওই মাংসের মিটের মতো দলা 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 বেরোচ্ছিল। এবার সেটা সন্ধ্যে থেকে টানা এটা চলেছে। উনি বলছিলেন যে রাত হয়ে গেছে, আমি বাড়ি চলে যাই, সারা রাত 10 ঘন্টার উপরে লেবার পেন হয়, আমি কি সারা রাত জেগে থাকবো নাকি এখানে? তো আমি থাকতে আমি পারবো না, আমি পারছি না, আমি 10টা মিনিটও আর থাকতে পারবো না, 10 ঘন্টা কি, আমায় মেরে ফেলুন, হয় না আলাদা করুন নয় মেরে ফেলুন। আমার কোনো মন নেই, আমার মনে নেই আমি সেই সময় কি বলেছি কি হয়েছে। আমার বোনেরা ছিল, বন্ধুরা ছিল, ওরা দেখেছে, ওরা ওরা এতটাই প্যানিক বা ওদের কাছে এটা এতটাই ট্রমাটাইজ না, মানে ওরা এখন বেবি নেওয়ার জন্য 10 বার ভাবছে। ওই দৃশ্য দেখেছে, ওই দৃশ্য কেউ দেখে না, ওই দৃশ্য দেখা যায় না। হসপিটালের কোনো না চাদর ছিল না, আমার হসপিটাল ব্যাগ থেকে নাইটিগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই রক্ত ইয়ে করা হয়েছে। আমার বোন মানে বন্ধু পূজা, ও আবার বেরিয়েছে চাদর কিনতে, মানে হসপিটাল থেকে আর চাদরও দিতে পারছে না, এত ব্লাড লস হয়েছে। আমি ধরে নিলাম আমার অ্যানিমিয়া আছে, ডাক্তার বলেওছেন আমি অ্যানিমিক, আমি অবশ্যই অ্যানিমিয়া আমার আছে। কিন্তু 11.9 ছিল আমার ব্লাড হিমোগ্লোবিন কাউন্ট। 12 থেকে নর্মাল ধরা হয়, আর সেই দিনকে ছিল 11.9। অলমোস্ট আমার 12 থাকে সবসময়। এত ব্লাড লস হওয়ার পরেও আমার 9 ছিল। মানে সত্যি এটা অদ্ভুত ঘটনা। কি করে আমি আমার যা রক্ত কম যে পরিমাণে হয়েছে, তারপর যখন সি সেকশন হলো, সি সেকশনও অনেকটা লস হয়। দেন তারপরে যখন বললো যে 72 ঘন্টা মানে ব্লাড লাগবে, প্লাজমা লাগবে, সাথে সাথে এইচডিউতে পাঠিয়ে দেওয়া হলো জেএনএম এ। মানে ওই দিনকে 8 জায়গায় আমি ঘুরেছি ওই অবস্থা। মানুষ 2 পা হাঁটলে 10 বার ভাবে ওই সিচুয়েশনে। দেন মানে এখন আমার রিকভারি হতে এত সময় লাগছে, কারণ ঘটনাটা খুব মারাত্মক ঘটেছিল। হয়তো বলতে খুব সবাই এরম হতেই পারে, এরম হয়ও, কিন্তু এক একজনের এক একটা রকমের হয়, কিন্তু আমারটা অন্যদিকে আমার এতটা হতাশা না মানে তারপর ওই ঘটনা হয়েছে বাড়িতে লোকে কথা শোনায়, পরিবারের লোকে কথা শোনায়, কিন্তু আমারটা যেটা হয়েছে তো মানে সেটা মানে আমার কাজের জন্যই হোক কি না কাজের জন্যই হোক, দুনিয়ার শুদ্ধ সবাই তখন আমার কথা তো শুনেইনি, শুনতে চায়ও নি, ধরেই নিয়েছে আমার জন্য, আমার ক্রিপ কেনার জন্যই আমার এটা হয়েছে। এবার তোমার এই সাইডের স্টোরিটা তো শুনলাম, এবার তার সাথে এটা হওয়ার পর যে লোকজন কথা বলা শুরু করে, যারা সৈনিদিকে খুব অ্যাপ্রিসিয়েট করে কমেন্টসে, সৈনিদির সবকটা রিলস গুলোকে শেয়ারের পর শেয়ার করে, তো ওখানে সব থেকে আগে যেটা হচ্ছে তোমার ওই সুন্দর আর্টটা জগন্নাথ বানানো,
সেটা নিয়ে সব থেকে আগে ওইটা তো যখন তুমি করো সেটা ভাইরাল যায়, কিন্তু তোমার ওই আর্টটা আর তুমি যেই পারসেপশন দিয়ে করেছিল সেটাকে পুরো এই নিউজের পর মানে ভেস্তে যায়। হ্যাঁ, নেয়নি। ইনফ্যাক্ট যখন এটা হয়েছিল, আমি যখন যে কোনো, আমার কাছে ব্লগিং একটা ক্রিয়েশন, আমি ভালো লাগে আমার কোনো কিছু সৃষ্টি করতে, সেটা আঁকা হোক, নাচ হোক, গান হোক, আবৃত্তি হোক, যেটাই আমি করি না কেন আপলোড করি, এবং তার সাথে আমি একটা লিখিও, আমার ব্লগিং এর সাথে একটা লেখাও থাকে। কেউ পড়ে না, আমি বুঝি না কেন মানুষজনের পড়ার হ্যাবিট নেই। একটা কিছু দেখলেই হলো, কিন্তু খুলে আসল খবরটা দেখো, আসল সত্যিটা কি পড়ো। ক্যাপশন আমি লিখি, এত সুন্দর করে ক্যাপশনটা লেখা রয়েছে, ওটা কিন্তু পড়লো না, আমি ওটা এঁকেইছি। আমার মনে হয়েছে যে জগন্নাথ দেবের আশীর্বাদেও হয়েছে, ওর আশীর্বাদে আমার গর্ভের দান হয়েছে, তো আমি সেই জন্য আমার গর্ভ ওনাকে উৎসর্গ করে আমি ওটা এঁকেছি। এর মানে আমার ওনাকে ছোট করা না। আমি চাবি রিংয়ে আঁকিনি, শার্টের ওপরেও এঁকে ব্যবসাও করিনি, কিচ্ছু করিনি। আর সবাইকে মানে এইটুকুনি বলার যে আমার ফেসবুক ওটা প্রোফাইল, ওটা আমার পেজ না, ওটা থেকে আমি 1 টাকা আর্ন করি না। মানে ওই আমার প্রোফাইল, পুরোনো প্রোফাইল, ওটাতেই মিলিয়ন ভিউ আসে, কিন্তু ওটা আমার আর্নিং এর সোর্স না। ওই পেজ যেটা তোমরা বলো যে আমি বাচ্চাকে দেখিয়ে রোজগার করেছি বা অন্য কোনো কিছু করেছি, সেটা না, আমি কোনো টাকা রোজগার করি। ওটা আমার কাছে একটা ওপেন ডায়েরি ছিল, যেটা আমার কাছে সবসময় গোছানো থাকতো। আমি যদি কিছু করে প্রত্যেকটা কিছু ফোল্ডারে থাকতো, যে বেবি মুনের আলাদা ফোল্ডার, দুর্গা পুজোর আলাদা ফোল্ডার, ভাইয়ের বিয়ের আলাদা ফোল্ডার, যেটার জন্য অপশন রয়েছে ফেসবুকে প্রত্যেকের নিজেকে গুছিয়ে রাখার, যে আমার ফোনে থাকবে না কিন্তু ফেসবুকে আমার ওটা থাকবে। হ্যাঁ, সেই হিসেবেই সেটা ওখানে রাখা, আর ব্লগিংটা ওই কারণেই করা। আর আমার কি জানি কেন মনে হয়েছিল যে আমি যখন আঁকতে পারি, আর আমার খুব ইচ্ছাও ছিল। কত ঘন্টা লেগেছিল তোমার আঁকতে? বেশিক্ষণ লাগেনি, কারণ যেহেতু আমি আঁকবো আর আমি এটা করব যে আমার তাতে কোনো যাতে ও কষ্ট না পায়, আমার যাতে কষ্ট না হয়, আমি এটা করেছিলাম। আমার ভাই শুভজিৎ ফোনে ছিল, একটা ফোন কলে আমি কাজটা কমপ্লিট করেছিলাম। ও ওটা দেখেছিল ভিডিও কলে থাকতে থাকতে, আর একটা ফোনে ভিডিওটা হয়েছিল, রেকর্ড হয়েছিল। একটা কল যতক্ষণ থাকা যায় ভিডিও কল, ততক্ষণেই এটা করে ফটো তুলে ভালো করে স্নান করে তারপর সেদিনকে আমার বাড়িতে একটি মেয়ে এসেছিল আমার জন্য, আমার কেক নিয়ে, পায়েল বলে। ও 3টের সময় আসবে। আমি যেহেতু এটা করতে আমার ম্যাক্সিমাম আমার ধর 1 ঘন্টার মধ্যে এটা হয়ে গেছিল পুরো কাজটা। তার সাথে ঘর গোছানো, একটা শাড়ির শুট ছিল, সেই শাড়িটা, গয়না, মানে সবকিছু আমি একবারে একটা কাজের মধ্যে আমি দিয়ে দিতে চেয়েছিলাম, যে আবার শাড়িটা আলাদা শুট করবো না, এটার মধ্যে এটা করে নি, ব্যাস ওই হিসেবেই করা। দিন তো এটাকে একটা পাপ করা হয়েছে, ভীষণই বড় পাপ করা হয়েছে। তারপর খালি কট, হ্যাঁ, ওই খালি কট, মানে আমার তো লেখা আছে, তুই যা দেবে শূন্য দোলে তুই দোল এবার। এখনো অবধি, কালকে অবধি আমাকে ওরকমই মেসেজ আসছে বা আসে, এখনো বলবে যে ছেলেকে ভাঙিয়ে এখনো এই ধরো এই বলে যাচ্ছে, কন্টেন্ট বানিয়ে পডকাস্টে কথা বলে যাচ্ছে, এই করে যাচ্ছে, ওই করে যাচ্ছে। এই যে কন্টেন্ট শব্দটা মানুষ এমন ভাবে এখন ব্যবহার করে না, এটা খুব একটা নেগেটিভ শব্দ হয়ে গেছে। আমি এটা এভাবে চাইও না, আমি বলতেও চাই না, যেন কথাই বলিনি। যখন আমি জগন্নাথ নিয়ে কথা বলা হয়েছিল, আমি কাউকে রিপ্লাই করিনি। আমি 4 দিন ফোন কাটিনি। আমি শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম, আর ওখানে নেটওয়ার্ক ছিলও না। আমি অনির্বাণকে বলিনি আমার নেট রিচার্জ করে দাও বা ওয়াইফাই এর পাসওয়ার্ড দাও। আমি 4 দিন নেট ব্যবহার করিনি। উড়িষ্যার পেজ বলো, ন্যাশনাল পেজ বলো, সব জায়গায় আমাকে নিয়ে একটা করে আর্টিকেল বেরিয়েছিল আমার জগন্নাথ আঁকা নিয়ে। অনেকেই যারা শিক্ষিত মনটা শিক্ষিত, মাথাটা উর্বর, তারা অ্যাপ্রিসিয়েট করেছিল, আর বাদবাকি যারা কুপমুন্ডুক তারা এটাকে নিয়ে মানে আমাকে আসামি বানিয়ে জেলে পুরে দিয়েছিল। এই হয়েছে ঘটনা। তখন রিপ্লাই করিনি। ফিরে এসে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি, এই নিয়ে ঘাটাঘাটি কিছু হয়নি। ওদের বক্তব্যই আঁকার জন্য বাচ্চাটা মারা গেছে, কেমিক্যালে মারা গেছে, এটা কেমিক্যালে। তারপরে যখন তুমি পেটে বানা, তারপরে যখন ডাক্তারবাবু লিখলেন, ডাক্তার যখন লিখলেন যে জগন্নাথ আঁকার জন্য মারা যায় না বা যায়নি, তাতেও ওনাকেও অনেকে নেগেটিভ লিখেছে। যখন কোনো মনোবিদ ডাক্তার মহিলা, উনি আমার হয়ে লিখেছেন, তাকেও নেগেটিভ। মানুষের বক্তব্যই থাকবে। মানে যে দেশে ধরো সীতাকে পুজো করা হয়, সে দেশে সীতাকে বাজেও বলা হয়। যে দেশে দ্রৌপদীর মতো বা যজ্ঞাগ্নির মতো মেয়েকে বাজে বলা হয়, তো আমি তো নমনে কিছুই নই, আমরা কেউই নই। তো বলবে, বাজে বলতেই পারে, কিন্তু আমি তাতেও কিছু ইয়ে করিনি। তারপর যখন দেখছি যে
সব থেকে আঘাতটা লেগেছে প্রথম ভিডিও, একটা ব্লগ, দেন তারপরে ডাক্তারের বয়ান, দেন তারপরে এটা বলা যে আমাকে যা বলছো বলে যাও। আমি কিচ্ছু রিপ্লাই করছিলাম না, আমি ভেঙেই পড়িনি। মানে সেকেন্ড দিন যখন আমাকে ছেড়ে দিয়েছে ওখান থেকে, আমি বাড়ি এসেছি, আমায় যারা দেখতে এসছে তারা আমায় দেখে বলছে ও কোনো অসুবিধা নেই, 3 দিনের দিন থেকে ঠিক হয়ে যাবে। আমি ঠিক হয়েও যাচ্ছিলাম। যখন শুনছি অনির্বাণের নামে বলছে বা অনির্বাণকে বলছে যে ও ভাঙচুর করেছে, মম অ্যাটাক করেছে, ওইটা আমি নিতে পারিনি। তাহলে আমাকে যা বলো বলো। তারপরে যখন শুনছি বলছে যে বাচ্চা অ্যাবনর্মাল ছিল, আমি বললাম, এই যে রিপোর্ট এতগুলো স্ক্যান হয়েছে, অ্যানিমাল স্ক্যান, এই স্ক্যান, ও স্ক্যান, এখন তো এত উন্নত, তাহলে তুমি তখন বলনি কেন, এখন কেন ছবি করলাম নিজের পিঠ বাঁচানোর জন্য? তখন আমি নিতে পারছিলাম না। মানে এক আমার সন্তানকে বাজে বলা হচ্ছে, আর এক আমার বরকে বাজে বলা হচ্ছে, আমি তো বাজে বাদ দিয়ে দাও। তারপর আমি মানে আমার মাথা কাঁচা, আমি খালি বলছি না আমাকে একটু বলতে দাও, আমাকে আমাকে আমার কথা বলতে দাও। আমি বলতে পারছি না, আমি কাঁদছি, হাত পা ছুড়ছি। সেই ঘুমের মধ্যে পা ছুড়ে আমার সেলাইয়ের জায়গায় টান লেগে গেল, সে যে কি কষ্ট কাউকে বোঝাতে পারছি না। সে মানে একটা পাশবিক কষ্ট হয়ে যাচ্ছে। আমার কথা বলে আমি ওদেরকে কথাও দিলাম যে আমি আর ফেসবুক করবো না। আমি ইভেন এখনো অব্দি, আজকে সকালে অব্দি ভাবি, রোজই একবার করে ঘুম থেকে উঠে ভাবি আমি এই নোংরা জায়গায় আমি আর থাকবো না। এটা আমার সবাই বলছে কাজে ফেরো, কাজে ফেরো, ফিরবোটা কোথায়? কারণ এই জায়গাটা একদম খুব নোংরা। মানে দুর্ঘটনা প্রত্যেকের জীবনে ঘটবেও, তোমার জীবন আমার জীবন ঘটবেও। আজকে এতটা অব্দি ঘটেছে, কালকে অন্যরকম ভাবে ঘটবে, যতদিন জীবন আছে। কিন্তু সেটা যদি সবাই মিলে জাজ করতে শুরু করে দেয় না, যে তোমার জন্য হয়েছে, তোমার জন্য, যে আমার থেকে বেশি কেউ করবে না, মানে মায়ের থেকে বেশি সন্তানের জন্য কেউ করবে না, কেউ না। আর আমি যে কেউ এটা কোনোই চাইবো? কি জানি রে ভাই, ওরা তো ওটাই লিখেছে যে আমি এটাই চেয়েছিলাম। তারপরে আমি আসল মানুষ চিনতে পারলাম, যারা আমাকে লাস্ট দিন অব্দি সোহিনীদি আমার একটা হেল্প করবে করে মেসেজ করতে, আর সেকেন্ড রিপ্লাইয়ে এটা আমার হেল্প পেত। সেই মেয়েগুলো যারা কোনোদিন মাও হয়নি বা মা হয়েছে বা কি হয়েছে ভগবান জানে, তারা আমাকে নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে। পরে আমি জানতে পারি যে ভাই বোনদের কাছ থেকে জানি সে করেছে, ও করে, জানলে ও করলো, ও তো আমাকে এরকম ভালোবাসতো। আমি তারপরে আবার পরে দিন যখন আমাদের ভিডিওটা দেখে তখন আমার ডাক্তারের এগেনস্টে, ভাই একজন একটা লোক আছে, সে সবাইকে নিয়ে ভিডিও বানায়, ঠিক আছে, রিয়াকশন ভিডিও বানায়। একদিন কি আমার খুব খারাপ লেগেছে, বাচ্চাটা মারা গেছে, আমি বাচ্চা ভালোবাসি, হ্যাঁ এরম না করলেই পারতো। পরের দিনকে যখন আমাদের তরফ থেকে শুনেছে, তখন আমি দেবী হয়ে গেছি, সোহিনী দেবীর সাথে এটা অন্যায় হয়েছে। বললাম ভাই এ তো আমাকে আজকে দেবী বানিয়ে দিচ্ছে, কালকে ডাইনি বানিয়ে দিচ্ছে, মানে কোনো সোহিনী নামটা নিয়ে তো ভিউজটা চলে আসছে। হ্যাঁ, তো এবার আমি কিন্তু টাকা রোজগার করছি না, ওরা আমাকে নিয়ে টাকা রোজগার করছে। আমি এটা বারবার সবাইকে বলছি, আমি সবাইকে দেখাতেও পারি, প্রমাণও দেখাতে পারি, আমি কিন্তু কোনো রকম ফেসবুক থেকে নিয়ে কোনো রোজগার করিনি। মানে আমি মনিটাইজেশন অফ করে রেখেছি। আমি যে ভিডিও আপলোড করেছি ইউটিউবে এই বক্তব্য নিয়ে আমার আর অনির্বাণের, সেটাও টাকা অফ করা আছে। কেন টাকা রাখবো কি? আমি যার জন্য রোজগার করেছি তাকেই তো রাখতে পারিনি। সেই দিনকে আমি খালি অনির্বাণকে বলছি, সকাল থেকে আমি খালি দৌড়ে গেলাম, বাবা আমি 1 টাকা খরচা করতে পারলাম না, বাঁচাতেও পারলাম না। যার যাওয়ার হবে কিছু পারে না টাকার জন্য, কিন্তু আমি কাজে ফিরিয়ে কিভাবে কাজ করেছিলাম এই কারণে, কারণ আমি ব্যস্ত থাকলে প্রেগনেন্সিতে আমি অসুস্থ ছিলাম, আমি প্রেগনেন্ট ছিলাম, আমি এখন অসুস্থ, আমি তাই এখন এ বাড়িতে আছি। তখন আমি অসুস্থ ছিলাম না, তাই আমি ও বাড়িতে ছিলাম, যে আমি একাই সব পাচ্ছিলাম। আমার রান্নার লোক ছিল, কাজের লোক ছিল, আমার কোনো অসুবিধা ছিল, নিজের মতন করে আমি সুন্দর ছিলাম। কিন্তু এখন আমি অসুস্থ। এখন কিরম ভাবে অসুস্থ সেটা মানে মনের ডাক্তারও ভালো বলতে পারবে, বা অন্য ডাক্তারও ভালো বলতে পারবে, যে এটা কাটিয়ে উঠতে হয়। কিন্তু আমাকে এই পুরোনো জায়গায় ফিরে আসার জন্য আমার স্পিরিচুয়াল ইয়েটা খুব হেল্প করেছে, খুব। মানে আমি খালি ঠাকুরকে বলতাম যে তোমার উপর আমি কোনোদিনও বিশ্বাস হারাইনি। সবাই বলতো ঠাকুরের উপর বিশ্বাস করো তো, বা অনেক মারা বলেছে আমরা তো ঠাকুর আর পুজোই করতাম না তারপরে, বা বিশ্বাস উঠে গেছিল, অনেকে বলতাম যে তোমার উপর বিশ্বাস ফিরিয়ে দিও বা ইয়ে করে। আমি কোনো দিনের জন্য ওই দিনকে হোক তারপরেও হোক খালি বলতো ঠাকুর কি জানতো না আমি কতটা বাচ্চা ভালোবাসি। মানে আমি সবসময় ইয়ে করতাম যে আমি আমার লাইফে মিশন ছিল, আমি রোজগার করেছি কারোর লাইফে বেঁচে থাকার উদ্দেশ্য হয়, আমি খালি টাকা রোজগার করেছিলাম যে আমার বাচ্চার ভবিষ্যতের জন্য।
আমি গয়না কিনেছি, আমি যখন বিয়ের পরেও আমি সোনার গয়না কিনেছি আমার নিজের জন্য। আমি এটাও বলতাম যে আমি আমার নিজের জন্য কিনিনি, আমি পরের প্রজন্মের জন্য কিনেছি, আমি যাতে দিয়ে যেতে পারি। এই গয়নাটা আমি হয়তো এখন পরছি, আমি পরে যাতে এটা আমি দিয়ে যেতে পারি তার জন্য কিনছি, আমি যাতে গুছিয়ে রাখতে পারি। কারণ আমার মুখের সামনে করে দেওয়ার কেউ নেই, করবেও না, আর আমি আশাও করি না। আর আমি যেহেতু গুছোনো সবটা গুছিয়ে রাখতে মানে ভালোবাসি, সেই জন্য আমি গুছিয়ে রেখেছিলাম যে সব রকম ড্রেস বলো, বলো, সেটা কিনে রেখেছি। এখনো সুন্দর। শনি মঙ্গলবার কেন বেরিয়েছি আমি, শনি মঙ্গলবার কেন মানে ডাক্তার দেখাতে গেছি, শনিবার ছাড়া অনিবারে ছুটি থাকতো না, ওই জন্য আমি শনিবারে গেছি। ওর জন্য এটা হয়েছে, ভগবান জানে আমি কি যেটা হওয়ার। অ্যাকচুয়ালি তোমার মাথায় চলবে এটা, না, মানে আমার মাথায় চলছে না। লোকজন বলছে, আর এইগুলো হয়তো শুনতে খুব উইয়ার্ড লাগবে, আর এটা খুবই নর্মাল, আর তোমাকে এটা নর্মালি ভেবে নিতে হবে। লোকজন বলবে এটা নর্মাল, তুমি ওদের থেকে কি এক্সপেক্ট করো? এর থেকে বেশি আর কিছু এক্সপেক্ট করবেই না, তুমি করলেই হার্ট হবে। তো এইটা, এই যে চাहे সোশ্যাল মিডিয়া হোক, আমরা রিয়েল লাইফে যেখানে সোশ্যালাইজ করি, এইরকমই কথা হয়। আজকে একটা ওপেন স্পেস পেয়ে গেছে যেখানে তুমি নিজেকে এক্সপোজ করে রেখেছো, নিজের আর্ট বা ক্রিয়েটিভিটি এক্সপোজ করে রেখেছো, ওখানে লোক বেশি অপরচুনিটি পাচ্ছে যা তা বলার। এটা আগেও ছিল, মানে এখনো আছে, কিছু চেঞ্জ হয়নি। কেউ 5 জনের শুনেছে, কেউ 7 জনের। বেশি হয়। হ্যাঁ, এটা বেশি হয়ে গেছে। আর যেহেতু মানে আমি একটা ওই রকম একটা ফেস, সেই জন্য ওর হলো, ওই জন্য আমাকে তো ওই অবস্থাতেও শুনতে হচ্ছে যখন ডাক্তার নর্মাল ডেলিভারি হচ্ছে। আমি বারণ করেছিলাম এই না ওই না। হ্যাঁ, দেখেছো তো, তুমি শুট করেছো, বেবি শুট করেছো, ওই জ্বর খালি আছে, ওই আগে দিয়ে কিনে নিয়েছে কেন কাপড় জামা। আমিও শুনেছি এইগুলো, যে কাপড় জামা আগে দিয়ে কিনে নিয়েছে, কট কোনোদিন খালি রাখতে নেই, তারপর ছবি পর ছবি পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে, তারপর জগন্নাথের এটা নিয়ে হচ্ছে, তো ওই কিছু কন্টেন্ট বানিয়ে দিয়ে সবকিছুই কন্টেন্ট হয়ে গেছে। তো ওই জন্য মানে কন্টেন্ট ওরা ওইভাবে দেখছে। আর আমি এই কারণেই করেছিলাম, আমি যখন ফিরে আসবো তখন আমার এখানে করার কেউ থাকবে না, কট কিনতে যাওয়ারও লোকের হেল্প পাবো না আমি। আর আমি কিনেছি এটা আমি আমার নিজের রোজগারে কষ্টের টাকায় কট কিনেছি, আমি আপনাদের টাকায় কিনিনি। আর আপনাদের কটটা, হ্যাঁ, ওই বাড়িতেই রয়েছে, খোলা আছে, ওই মানে খুলে রাখা না, ওই যেরম ভাবে ছিল ওরম ভাবেই রয়েছে। কারণ আমি যাইনি, গেছিলাম যে চলো সব ঠিক হয়ে যাবে, পুজোর সময়টা ওখানে ছিলাম, কিন্তু প্রচন্ড পেটে ব্যথা হয়, আবার আমি মানে কান্নাকাটি শুরু করি। অনির্বাণ কি বলে যে আমি শরীরে প্রাণ কেন আছে, আমি কি করে কেন বেঁচে আছি। তারপর পরের দিনকে ইউএসজি করা হলো, সেই দিনও কল্যাণীতে কোনো এমার্জেন্সি ইউএসজি হলো না, আমার ব্যারাকপুর অ্যাপোলো থেকে ইউএসজি করতে হলো। মানে অদ্ভুত অবস্থা কল্যাণীর। অ্যান্ড দেন তখন জানা গেল আমার গলব্লাডারে স্টোন হয়েছে। তখন ইউট্রাসটা অনেকটা বড় ছিল, মানে ধরো 9 মাসের একটা ইউট্রাস। সেই দিনের ওই মানে কাটা অবস্থা, তার সাথে আমি তো জানতাম না আমার এই আইবিএস হয়ে আছে, তখন থেকে আইবিএস এর ব্যথা হচ্ছে, আমি ভাবছি ওই যেটা ইউট্রাসেরই ব্যথা। আইবিএস হওয়াতে তোমার ধরো আমার ইন্টেস্টাইনটা ফুলে গেছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, লিভারটা বড় হয়ে গেছে, তার সাথে আবার গলব্লাডারে স্টোন হয়ে গেছে। মানে পেটে মানে লক্ষ লক্ষ সুচ গাঁথা হলে যেরকম ব্যথা হয় ওরকম হচ্ছে। মানে আমি পারছি না, এই পাশ ফিরতে পারছি না, ও পাশ ফিরতে, সোজা হয়ে বসতে পারতাম না, আমার এখানটায় তলায় তলপেটে লাগতো। আমি খালি বলতাম ঠাকুর মানে এত কষ্ট কেন হচ্ছে, শরীরে প্রাণ কেন আছে, শরীরে প্রাণ কেন আছে, কি কারণের জন্য আছে শরীরে। বাট এটাই লাইফ। আর সৈনী এক একটা ফেজ আছে সবার লাইফে, আর কারোর এতটা বাজেও আছে না। এই প্রশ্নটা যখন আমাদের সাথে হয় তখন আমরা ভাবি যে এতটা তো খারাপ ওই মানুষের সাথে হয়নি, আমাদের সাথে এটা কেন। বাট আমি যখন অলমোস্ট বলবো 50% হিল্ড, তখন আমার এটাই ফিল হয় যে কিছু কারণের জন্যই হয়, আর ঠাকুর ওই কষ্টটা সত্যি ওকেই দেয় যে ওটা সহ্য করতে পারে। অ্যান্ড এটাও একটা লাইফ লার্নিং প্রসেস, আর এটা হওয়ার ছিল। আর এটা থেকে তুমিও কিছু শিখেছো, অনেকজন বাকিরাও শিখেছে, আর বুঝতে পারো অনেকে শিখেছে, এবং তারা আমাকে পরে মেসেজ করে জানে দিদি তোমার জন্য আমার আজকে বাচ্চা বেঁচে আছে, আমরা ঠিক টাইম মতো নিয়ে যেতে পেরেছি। একটা অ্যালার্ট হয়। আমি কত বাচ্চা কত মা পেয়েছি, তারা তাদের বাচ্চার আমার ছবি পাঠায়। আজকে একজন পাঠিয়েছে আমাকে, ব্রজের মাটি পাঠিয়েছে। মানে এত ভালোবাসে তারা আমাকে, এতই ভালোবাসে, তাদের ভালোবাসার জন্য হয়তো বেঁচে আছি। মানে
হয়তো আমি আগে খুব প্রাণবন্ত ছিলাম, লাইভলি ছিলাম, হাসতাম, হয়তো পরেও হয়ে যাব, কিন্তু যতদিন না আবার ওই আবার একটি বাচ্চা পাবো ততদিন হয়তো এই কষ্টটা থেকে যাবে। এবং তার আগে পরের মাঝে যে সময়টা, ওই সময়টুকুনি যে আমি কি করে কাটাবো, মানে ওইটাই আমি বুঝতে পারি না। যে আমি ইচ্ছা করে কাজ করতে, ইচ্ছা করে যে না ফিরে আসি, কাজ করি, শরীরটাও সাথ দেয় না, শরীরটাও সুস্থ হয় না, কিন্তু আসবোটা কোথায়? দুটো কাজ করব, মানে আমার ওই ক্ষমতাটা নেই লোকের কথাগুলো শোনার। না, তোমাকে দুটো কান নিজের বন্ধ করতে হবে সোহিনী। আর যারা ট্রোল করছে ইয়া করেছে, কিছুদিন পর দেখবে ওরা আবার যেরকম তুমি বলেছো আবার তোমার ফ্যান হয়ে যাবে, আবার তোমার নামে পজিটিভ বলবে। তার সাথে এরকম অনেক মাদার্স আছে যার জন্য তুমি একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছো অ্যান্ড এইভাবে ফাইট করছো আর নিজের হোপটা ছাড়োনি। সো কন্টেন্ট, এবার একটা কন্টেন্টই বলো ইয়া ক্রিয়েটিভ হওয়া বলো, ক্রিয়েটিভ হওয়াটা বন্ধ করো না। অ্যান্ড উই অল ওয়ান্ট সোহিনী টু বি ব্যাক। আমি তো চাই পার্সোনালি তোমায় আবার কিছু না কিছু একটা ছোট্ট থেকেই আবার কিছু সাজাতে দেখতে। আর আই রিকোয়েস্ট ইউ সোহিনী যে তুমি একটা ভিডিও করে আমায় নিশ্চয়ই ব্যাগ ইচ্ছা, তোমার কথায় আমি একটা হয়তো আলপনাও হয়, আমি একটা পেন্ট ব্রাশ ধরে আমি এঁকেছি। অ্যান্ড তুমিও জানো এটা কতটা হিলিং। সে তো বটে 100 বার, কিন্তু আমি ডাক্তারকে অব্দি বলছি, ডাক্তার আমি এই প্রফেশন ছেড়ে দেবো ভেবেছিলাম, আমি অন্য কিছু করে নেবো যেখানে যে কাজটা লোকে আমি চিনবে না, জানবে না। তখন বলছে তুমি যে কাজটা ভালো পারো সেটা কেন ছাড়বে? একটা আর্টিস্ট। যে সে না হয় বুঝছে, কিন্তু আমি মাথা রাখতে পারছি না, কারণ আমি দুদিন আগে একটা গান গেয়েছি, সেইখানেও বাজে কমেন্ট করেছে। এটা আবার তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাও, এটা তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাও। কি রজনী বলে কোনো একজন ইউটিউবার আছে, তার বাচ্চা মারা গেছে, তারপরেও সে ব্লগিং করতো বলে তাকেও বাজে কথা শুনিয়েছে। এবার আমি জানি না সে কে, তো আমাকে বলেছিল অনেকে যে হ্যাঁ ওর কপি, এর কপি, সেরকম এটা কপি। আচ্ছা এই ঘটনা কেউ কপি করতে চায়? এই ঘটনা কেউ ইচ্ছে করে করে বা কি কারণে হয়? এটা তুমি ভেবে নাও যে ওদের এই জায়গাটা কতটা খালি আর বা কোথায় আছে। ও আমাদের মধ্যে বলে কি দিমাগ কে ঘুটনে পে হ্যায়। কিন্তু অনেক অনেক ভালো মানুষ এই কারণে বলে, এই ঘটনাতে না আমি মানুষকে পরিবর্তিত হতে দেখেছি। আমি নিজেকেও ইয়ে হয়েছে, অনির্বাণ আমার জীবনে আসার পরে আমি একটা আর ভালো মানুষ হয়েছি। তার আগে হয়তো একটা মানুষ ছিলাম। ও ভালো জীবনসঙ্গী পেলে তুমি আরো ভালো হয়ে উঠবে, সেরকম ভাবে ও আসার পরে আমি ভালো মানুষ হয়েছি। আমার ছেলে জন্মানোর পরে আমি আরো ভালো মানুষ হয়েছি, কারণ আমি নিজের ভুলগুলোও দেখতে পাচ্ছি, মানে নিজের খুঁতগুলোও দেখতে পাচ্ছি, আরো যাতে এই ভুলগুলো না করি, খুঁতগুলো যাতে না থাকে, আরো লোককে ক্ষমা করে দেওয়া, আরো ধৈর্য বেড়ে যাওয়া, এগুলোর জন্য আমি হ্যাঁ আরো মানে আমার এখন রাগ হয়ই না, রাগই হয় না। তোমাকে সেটাই বললাম না যে আরো কোথাও দিকে হয়তো তুমি এগ্রেসিভ হতে পারো, কিন্তু এটাও একটা লার্নিং প্রসেস। এটা তোমার একটা অন্য মানে আমি অন্য মানুষ হয়ে গেছি, আর একটা বেটার পার্সন হয়ে গেছি, যার জন্য মানে আর আমি কৃতজ্ঞ পুরো ঈশা ফাউন্ডেশনের কাছে, যার মানে ঈশার কাছে, সদ্গুরুর কাছে, যে যে আমার এই অবস্থাতে প্রত্যেকটা দিন আমাকে হয় না, সে আমার বাবা মামার হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারছে না, যে তারাও জানে না যে কিভাবে কি করবে, কোন ইমোশন জায়গা থেকে আমাকে বার করে আনবে, সেই জায়গা থেকে আমাকে ঈশা ফাউন্ডেশন বার করে আনছে। ঈশার কাজে আমি খুব কৃতজ্ঞ, যে মেডিটেশন করা বলো, ধ্যান করা বলো, বা নিজের হেলথ খেয়াল রাখা বলো, ঈশা যোগাতে যা যা হেল্প পেয়েছি আমি, খুব ভালো। ইনার ইঞ্জিনিয়ারিং খুব ভালো, খুব আমারও প্ল্যান আছে। তো ডেফিনেটলি মানে তুমি একবার করো, তুমি একবার উপকার পাবে, তোমার তখন বাকি সবকিছু অর্থহীন মনে হয়। কলকাতাতেও দেয়া স্টার্টে। হ্যাঁ আছে তো, 8 তারিখে হয়েছে, 11 তারিখ হয়েছে, 16 তারিখ রোডে। হ্যাঁ তো এবার বাস এইভাবেই তোমায় হাসতে দেখতে চাই আমরা সবাই। অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট সোহিনী। সোহিনী অনেক কিছু বললো আজকে, আই থিঙ্ক পুরো হার্ট আউট করে বলেছে, নিজের জায়গাটা বলেছে। আমি ভেবেছিলাম এই নিয়ে আমি আর কোনো কথা বলবোই না, কিন্তু আমি দুজনে মিলে এর আগেও কথা বলেছি, তুমি জানো বিয়ের পরপরই তোমার সাথে তখন কথা হয়েছে। হ্যাঁ মানে খুব ডামাডোলে ছিলাম তখন, যে বিয়ের পর জানো তো এখন তো মা হওয়ার পরে, কিন্তু আমি খুব লাকি যে এরকম একজন বাচ্চার মা হতে পেরেছি, যে কতটা পবিত্র ছিল, যে যার গায়ে কোনো পাপই লাগলো না, মানে মানে কতটা ওমটা আমার ক্লিয়ার ছিল, যে এই ধরনের মাদের ওমগুলো খুব পিওর থাকে। মানে হয় না কোনো ভালোবাসার কতটা পিওর থাকলে সেটা থাকে না, কোন ভালোবাসাটা কতটা পবিত্র হলে সেটা আর থাকে না।
মানে সব তুমি আমি তো তাই জন্য তোমার বললাম। সেই ভালোবাসাটাই আমি এইটা ভেবে আমি জোর পাই যে না আমি এখনো যদি হয় না আমি সেলিব্রেট করি, আমি আমার হাসিটাকে বাঁচিয়ে রাখতে চাই, যে আমি আমার আমার লাইফটাকে বাঁচিয়ে রাখতে চাই সেলিব্রেট। ও জন্মেছিল, ও জন্মেছিল, জন্মে আছে, মানে একদম সবকিছুর মধ্যে রয়েছে এটা। এই থটটা নিয়েই তুমি এগোতে থাকো। না এটা ভাবতে পারছিলেন না যতক্ষণ না আমাকে সদ্গুরুর কথা আমি সেটা তোমার কথাতেই বুঝতে পেরেছি। আমার লাইফে দুটোই দাড়িওয়ালা আছে, এক রবীন্দ্রনাথ। আমি রবীন্দ্রনাথকে দিয়ে আমার ঘরে ঢুকলে বুঝতে পারবে যে কত লেখা রয়েছে। দেন অনিবার তুমি তো প্রেমে পড়ে গেছো দুজনে, আরে আমি প্রেমেই আছি। Okay, so this was all about Shorini. I hope you like this video. ভিডিওটা লাইক করে থাকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আন্দ্রিগাস। আর তার সাথে ইটস আ হাম্বল রিকোয়েস্ট কি স্টপ ট্রোলিং হার অ্যান্ড অ্যাপ্রিসিয়েট হার। অ্যান্ড আমি ভিউয়ার্সদের বলবো যে সোহিনীর ফিডে রিটার্ন যাও আর ওকে পজিটিভ কমেন্টস করো, পজিটিভ করো, আর ওকে আবার ওই ক্রিয়েশন একটা আর্টিস্ট, ওকে ফিরিয়ে অ্যাটলিস্ট আমি তো চাই। অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমরা ওকে উৎসাহটা দাও, ওই সাহসটা দাও যে ও আবার ওই জায়গাটা ফিরে এসে ক্রিয়েট করুন। শি ইজ আ ক্রিয়েটার, ও অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে লাইফে ক্রিয়েট করেছে অ্যান্ড ও আগেও থ্যাংক ইউ।